প্রিয় দর্শক, ইসমাইল মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো জ্বালানি নিরাপত্তা নিয়ে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাংলাদেশের জ্বালানি খাতের বড় ধরনের একটা চ্যালেঞ্জ চলছে এবং সে কারণের জন্য আজকে আমরা আমাদের অতিথি হিসাবে যাদেরকে স্টুডিওতে পেয়েছি তাদের সাথে আমি সর্বপ্রথমে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মোস্তফা আল মাহমুদ রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে রয়েছেন একজন জ্বালানি বিশ্লেষক, ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের সাবেক নির্বাহী পরিচালক সাংবাদিক রিশান নসরুল্লাহ রয়েছেন আমাদের সাথে। দর্শক, বলছিলাম যে জ্বালানি নিরাপত্তার কথা। আমি মিস্টার মোস্তফা আল মাহমুদ ভাই আপনাকে দিয়ে শুরুটা করতে চাই এই কারণের জন্য যে আপনি এই সেক্টরের সাথে দীর্ঘদিন থেকে সম্পৃক্ত। আমরা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, আমদানি নির্ভরতা, বৈশ্বিক যে অস্থিরতা, এলএনজি সরবরাহ বিঘ্ন, দেশীয় গ্যাস যে উত্তোলন করার সক্ষমতা নষ্ট হয়ে যাওয়া এবং বিগত শাসন আমলে আমরা দেখেছি যে আমদানি কর্তৃকে নানা রকম অপচয়, অন্যায়, দুর্নীতির কথা সেগুলো শুনেছি। সেই ক্ষত কিন্তু এখন জাতিকে পোহাতে হচ্ছে, যেটি আমরা বিগত শাসন আমলের 15-16 বছর সময়কার অবস্থার মধ্যে দেখতে পাচ্ছি। সেই অবস্থায় বাংলাদেশে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির পর যখন একটা সংকট চলছিল, সেই সংকটের পরে বাংলাদেশে দেখেছেন যে তেলের পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছে না, এখন গ্যাস পাওয়া যাচ্ছে না, ইন্ডাস্ট্রিগুলো ঠিকমতো চালানো যাচ্ছে না। আমরা যদি একটু পিছন ফিরে তাকাই, আপনি দীর্ঘদিন থেকে এই সেক্টরের সাথে জড়িত, যদিও রিনিউয়েবল এনার্জি নিয়ে আপনার বেশ অনেক গবেষণা রয়েছে, অনেক কর্মতৎপরতা রয়েছে, রিনিউয়েবল এনার্জিতে স্বাবলম্বী করবার জন্য আপনাদের চেষ্টা রয়েছে। কিন্তু যদি আমরা সেই অপশাসনের দিকে তাকাই, সেই সময়ে বাংলাদেশের এই বিদ্যুৎ খাতের যে লুটপাটের কথা বলা হয়, যে বিদ্যুৎ খাতের যে অন্যায় লুণ্ঠনের কথা বলা হয়, এবং বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা কতটুকু ছিল, কতটুকু ব্যবহার হতো, কিভাবে ব্যবহার হতো, এই সার্বিক বিষয় নিয়ে আপনার বিশ্লেষণ কী? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ এটিএন বাংলাকে এবং ধন্যবাদ দর্শক বৃন্দকে যারা আজকে দেখছেন এবং শুনছেন। তো আমি আসলে আপনার যে বিষয়টা নিয়ে আলোচনা উপস্থাপন করেছেন, আসলে এমন একটা বার্নিং পয়েন্ট, এখানে অনেক কথা বলার সত্যি খুবই দুরূহ ব্যাপার। তবুও আসলে আজকে আমাদের আলোচনা করতেই হবে, আমাদের বাস্তবতাকে নিরিখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং সমস্যার সমাধান করতে হবে, দেশকে বাঁচাতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। প্রথমত আসলে একটু যদি ব্যাক এন্ডে আমরা যাই, যে আসলে একটা লম্বা সময় কিন্তু বিগত সরকার দেশ পরিচালনা করেছে, কিন্তু আলটিমেটলি এই সময়কার যে ধরনের, বিশেষ করে আমরা সবচেয়ে বড় যে যদি নেগেটিভ ইম্প্যাক্টটা দেখি, সেখানে কিন্তু এই জ্বালানি এবং বিদ্যুৎ খাতে কিন্তু বড় দুর্নীতি এবং বড় বড় পুকুর চুরির ঘটনা কিন্তু আমরা পত্রপত্রিকার মাধ্যমে এবং সব কিছুতে দেখতে পাই। তো আলটিমেটলি এই যে জ্বালানি এবং নিরাপত্তা এবং জ্বালানি ইস্যুটাকে যদি আসলে এটা সবসময় যদি রাজনৈতিকভাবেই ব্যবহার করা হয়, রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করা হয়, আসলে বাংলাদেশের মানুষ কখনোই কিন্তু আসলে জ্বালানি সিকিউরিটি, এনার্জি সিকিউরিটিতে কখনো যেতে পারবে না এবং আমাদের জ্বালানি সার্বভৌম তৈরি হবে না। আপনি দেখেন যে কী হয়েছে, আমরা যদি বিগত সময়টাতে দেখি যে লম্বা সময় কিন্তু আসলে কোনো গ্যাস এক্সপ্লোরেশন হয় নাই। আমাদের নিজেদের কিন্তু গ্যাসের স্কুপ কিন্তু ছিল, এখনও কিন্তু আমরা বলছি হয়তো আছে, এবং সেটা যদি এক্সপ্লোরেশন হয় কিন্তু আমরা কিন্তু কিছু গ্যাস কিন্তু পারতে পারতো। তাহলে আপনি যেটা বললেন যে হুরমুজের কারণে, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে এরকম ঘটনা তো আগেও ঘটেছে। যে কিছুদিন আগে কিন্তু আমাদের ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় কিন্তু একটা ঘটনা ঘটেছিল কিন্তু সেখানে। তো ওই সময় কিন্তু আমরা সেই শিক্ষাটা কিন্তু নিতে পারি নাই, এরপরও কিন্তু আমরা একই লাইনেই চলেছি। এরপরে দেখেন যে আমাদের কয়লা নিয়ে একটা সুযোগ আছে, আমাদের নিজেদের কয়লার রিজার্ভ আছে, সেটা কিন্তু একটা পর্যায়ে গিয়ে থেমে গেছে। কী কারণে থেমে গেছে রিয়েলি আসলে মানে সাধারণ মানুষ কিন্তু জানে না আসলে। তো এই জায়গাগুলোতে যে নিজেদের জ্বালানি যে স্কোপটা ছিল, সেটা কিন্তু আমরা কখনোই আসলে ব্যবহার করি না, যার কারণে প্রতিটা সময় যখন একটা ইস্যু আসে, বৈশ্বিক ইস্যু আসে, দেশীয় কোনো ইস্যু আসে, তখন কিন্তু এই জ্বালানি এবং বিদ্যুতের উপরে বড় ধরনের চাপ তৈরি হয়। তো আলটিমেটলি এটা সবচেয়ে, আমি যদি স্পষ্ট করে বলি, এটা হলো যে রাজনৈতিক সরকারের যে আপনার সীমাহীন দুর্নীতির যে অবস্থা, প্লাস হচ্ছে যে তাদের দূরদর্শী যে দেশের মানুষের জন্য কাজ করা, সেটা একটা বিষয়। আর ফাইনালি আসলে এনার্জি যে ম্যানেজমেন্ট প্ল্যানটা লং টার্ম এবং পলিসি কন্টিনিউশনটা, সেখানে কোনো ঘাটতি রয়েছে, যার কারণে কিন্তু আজকে ধরুন এই বিএনপি সরকার, এই কদিন আগে সরকার এসেছে ক্ষমতায়, তারা কিন্তু একটা বড় ধরনের ক্রাইসিস কিন্তু জ্বালানি নিয়েই পড়েছে, কিন্তু আসলে দায়টা কিন্তু তাদের না, কিন্তু সমস্যাটা কিন্তু তাদের জন্য একটা বড় আকার ধারণ করেছে। যদি এর জন্য একটা সুন্দর দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতো এবং যদি মাস্টার প্ল্যান থাকতো, তাহলে কিন্তু আজকে কিন্তু এই সংকটটা কিন্তু দেশের মানুষকে ভোগ করতে হতো না, এই সরকারকে কিন্তু এই ক্ষমতা এসেই কিন্তু বড় ধরনের ধাক্কা পড়তে হতো না। আজকে আসলে এই প্রেক্ষাপটে আমার মনে হয় যে যেহেতু নির্বাচিত সরকার এসেছে,
অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং যেটা বাস্তব ভিত্তিক সেটাকে কিন্তু গ্রহণ করতে হবে। আদারওয়াইজ কিন্তু আবার এই সাফারিংসটা বাড়তে থাকবে, জন অসন্তোষ তৈরি হবে দেশে। আসলে কিন্তু আমাদের যে শিল্পায়নটা এবং এমপ্লয়মেন্টের যে টার্গেট আছে সেই টার্গেট থেকে ব্যাহত হবে। আর এটা ব্যাহত হওয়া মানেই হচ্ছে আলটিমেটলি দেশে কিন্তু দেশের স্থিতিশীলতা নিয়ে একটা বড় সংকট তৈরি হবে। নিশ্চয়ই। আপনি আপনার আলোচনার মধ্যে খানিকটা বলছিলেন যে বিগত সময়ে আমরা আমাদের যে এক্সপ্লোরেশনগুলো সেগুলো আমরা করিনি, আমরা আমদানির দিকে ঝুঁকে পড়েছিলাম, এবং আপনি খানিকটা বলবার চেষ্টা করেছেন একটা দুর্নীতি, একটা রাজনৈতিক দুর্নীতি, দুর্বৃত্তায়নের একটা বড় জায়গা ছিল বাংলাদেশের। বড় যে জায়গাটা সেটা হচ্ছে আর্থিক খাত এবং হচ্ছে গিয়ে এই জ্বালানি বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি অনিয়ম দুর্নীতির পাহাড় পর্বত রয়েছে। সেই জায়গাটা যদি আপনি অ্যাড্রেস করতে হয়, যে বিগত শাসনামলের কথা বলছিলেন যে কেন আমরা এক্সপ্লোর করিনি, কেন আমরা আমদানি নির্ভরতার দিকে গিয়েছি, সেখানে ব্যক্তির স্বার্থ বা একক ব্যক্তির কোনো নিয়ন্ত্রণ বা কোনো একটা গোষ্ঠীর কোনো নিয়ন্ত্রণ ছিল কিনা? এখানে আসলে খুব সিম্পলি একটা উদাহরণ আপনাকে দিতে পারি। দেখুন, আসলে যারা ব্যবসা করে এবং ব্যবসা, সৎ ব্যবসায়ী আছে, অসৎ ব্যবসায়ী আছে। আর সবাইকে সৎ ব্যবসায়ী বলতে পারেন না। যারা মনে করেন যে বড় ধরনের মাফিয়া মানে কাজে নিয়োজিত, তারা সেই কাজটাই করবে ন্যাচারালি। তো সরকারের কাজটা কি, সেটাকে প্রোটেক্ট করা, যে আসলে জনগণের স্বার্থটাকে রক্ষা করা। জনগণ এই জন্যই তাদেরকে কিন্তু ম্যান্ডেট দেয়। এটা হচ্ছে বাস্তবতা। আপনি দেখেন যে লম্বা সময় এক্সপ্লোরেশন হয়নি কেন? যে জ্বালানি আমদানি করতে হবে। আমদানি করলে কি হবে? আমদানিতে বড় ব্যবসার সুযোগ আছে। এত সহজ ব্যবসাতে সুযোগ অন্য জায়গায় নেই। সিম্পলি একটা হিসাব দিই, একটা কার্গো এই মুহূর্তে জাহাজ যেটা কিনতেছে, গত কদিন আগে আপনারা পারচেজ কমিটি দেখেছেন, যেখানে 997 কোটি টাকা এক জাহাজ এলএনজির দাম। কিন্তু তার মানে মোরলেস 1000 কোটি টাকা যদি একটা এলএনজির দাম হয়, আমাদের বছরে কিন্তু এই মুহূর্তে দুটো এফএসআর এর মাধ্যমে প্রায় 120টা কার্গো কিন্তু এলএনজি লাগে। তার মানে 1000 কোটি টাকা যদি হয়, তাহলে 1,20,000 কোটি টাকা কিন্তু আপনার এলএনজি প্রকিউরমেন্ট। কত বড় মার্কেট এখানে! তো এই মার্কেটটা যদি আমি যদি নিজস্ব গ্যাস উত্তোলন করতে চাই, সেই সুযোগটা তো পাচ্ছে না যারা আমদানিকারক, যারা এই বিক্রেতা, যারা ক্রেতা, এই জায়গাগুলোতে যে একটা বড় ট্রেড হওয়ার যে সুযোগটা, সেটা পাচ্ছে না। তার ট্রেডটা কদিনে হয়? যে একটা জাহাজ কার্গো কিন্তু অলমোস্ট 10 দিনে কিন্তু আমার ট্রেডটা ডিলটা শেষ হয়ে যায়। ডিল শেষ হয়ে যায়। তো এখানে তো একটা বড় স্কোপগুলো, তো যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত, তারা তো ওই জায়গাগুলো ম্যানেজ করবে। আপনার একটা কথন আছে মানে যে আগের সময়ে, যে যারা জ্বালানি এবং বিদ্যুৎ সেক্টরে ব্যবসা করে বা নিয়ন্ত্রণ করতেন, বা এই সেক্টর যারা নিয়ন্ত্রণ করতেন, তারা বেসিক্যালি 3টা জায়গাও নিয়ন্ত্রণ করতেন। সেটা হলো যে একটা প্রিন্সিপাল সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি এবং বিদ্যুৎ সেক্রেটারি, তো তারাই নিয়োগ করতেন। এটা কিন্তু অলরেডি মার্কেটে প্রচলিত আছে। তার মানে কি, যে আলটিমেটলি যে গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টগুলো তাদের নিয়ন্ত্রণে হতো। এই কারণে আলটিমেটলি ওই জায়গাগুলোতে যে আপনার যে জনগণের স্বার্থে, জনস্বার্থে যে কাজগুলো, সেই জায়গাটা কিন্তু হয়নি। এই জায়গাটাতে আসলে একেবারে যদি সততার সাথে এবং নিষ্ঠার সাথে দেশের মানুষের কল্যাণে যদি কাজ না করা যায়, এই প্রক্রিয়া কিন্তু চলতেই থাকবে। এখনও কিভাবে চলছে এটা আসলে আল্লাহ ভালো জানে, আমরা তো জানি না আসলে যে কিভাবে। আরেকটু ছোট্ট করে যাবো, আমি রেশিয়া রসুল্লাহ আছেন, তার কাছে অনেক বিশ্লেষণ আছেন। এরকম কি সরকারি পর্যায়ে 2-4জনকে কি আমরা বলতে পারি কিনা এটা উৎসাহিত যারা করেছেন, যে এই আমদানি নির্ভরতা, এক্সপ্লোরেশন না করা বা ডিলটা দ্রুত কমপ্লিট করে ফেলা, আমরা বিশেষ হাউজের বিশেষ কোনো ব্যক্তি এরকম কেউ আছে কিনা যার মানে এরকম তো আসলে ব্যক্তিকে অ্যাড্রেস করা তো ভেরি ডিফিকাল্ট, কারণ এটা একটা বড় সংঘবদ্ধ কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে হয় না, অনেক বড় একটা ডিলের মধ্যে। একটা জায়গা থেকে কখনো সিদ্ধান্ত হয় না। যে আপনি জানেন যে প্রক্রিয়ার একটা বিডিং প্রসিডিউর আছে, আপনার শর্ট লিস্টিং প্রসিডিউর আছে। মানে এর সাথে কারা উৎসাহিত করতে হতে? আলটিমেটলি নিশ্চয়ই যারা আসলে পলিটিক্যালি পাওয়ারফুল, তারাই তো বোঝার কথা। এই লেভেলে যদি আপনার ডিল করতে হয়, আসলে শক্তিশালী গ্রুপ ছাড়া তো এটা কখনোই সম্ভব না। গ্রুপ, এই গ্রুপ বলতে আসলে স্পেসিফিক তো কোনো গ্রুপ বলতে যারা বিদ্যুৎ জ্বালানি ব্যবসার সাথে জড়িত, তাদের একটা বড় টিম হতে পারে। এখানে যারা ফরেন সাপ্লায়ার আছে, তারা হতে পারে। আসলে এক্স্যাক্টলি ওটা মানে পার্সনকে অ্যাড্রেস করা ভেরি ডিফিকাল্ট। নিশ্চয়ই। মিস্টার রসুল্লাহ, আপনার কাছে অনেক তথ্য গবেষণা আছে, এবং খুব ভাগ্য ভালো যে আপনি আপনার তথ্য প্রকাশ করতে গিয়ে গত সময়ে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হননি, এবং তারপর আবার তথ্য প্রকাশের মধ্যে রয়েছেন। আমরা কিছু তথ্যের সত্যতা শুনতে চাই। সে শোনার মধ্যে রয়েছে যেখানে ব্যক্তি বিশেষের স্বার্থ রক্ষায় কিন্তু করা হয়েছে, একটা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা হয়েছে, এবং আমরা দেখেছি একক ব্যক্তির ইশারায় একক ব্যক্তির যে ইন্ধন, সেই ইন্ধনেই কিন্তু 2-4জন 5জন, হয়তো বিদ্যুৎ সচিবের কথাই বলি বা প্রিন্সিপাল সেক্রেটারির কথাই বলি, আরেকজন হয়তো উপদেষ্টার কথাই বলি না কেন বা মন্ত্রীর কথাই বলি না কেন, সেই অবস্থা নিশ্চয়ই দেশের মানুষ আস্তে আস্তে জেনে ফেলছে বা জেনে ফেলতে পারছে। এই যে আমাদের এখন সেই ক্ষতটা
এই দেশ পোহাচ্ছে এবং নতুন সরকার দায়িত্ব নেবার পর থেকে সে জায়গাটা আছে, আপনি সেই দুঃশাসনের সেই দুঃসময়গুলো, যে সময়ে এই লুণ্ঠনটা হয়েছে, সেই সময়টাকে আপনি কীভাবে দেখছেন? দেখেন, লুণ্ঠনটা আসলে মূলত শুরু হয় 2010 সাল থেকে, আওয়ামী লীগ সরকার আসার পর থেকে। লুণ্ঠনের এটাকেই, সেটা কিন্তু ভাই কিছুটা বলেছেন যে এই জায়গাটা একটা মনোপলি বাজার তৈরি করা হয়েছিল কয়েকজনের জন্য, অলিগার্ক তৈরি করে ফেলা হয়েছিল বিদ্যুৎ জ্বালানি খাতে, যে এরাই আসলে এটিকে নিয়ন্ত্রণ করবে, সেই সিন্ডিকেট। আপনি যদি প্রিন্সিপাল সেক্রেটারির কথা উনি বললেন, ধরেন একজন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, তার তো পাওয়ার গ্রিড কোম্পানির চেয়ারম্যান হওয়ার কথা না, মানে এটা পোর্টফোলিওতে যায় না। হ্যাঁ, পাওয়ার গ্রিড চেয়ারম্যান হওয়ার জন্য যেই ধরনের নীতিমালা দরকার সেটি না, কিন্তু উনি কিন্তু তখন দিব্যি ছিলেন এবং টানা 10টা বছর উনি একদম দেশ থেকে পালানোর আগ পর্যন্ত উনি সেখানকার চেয়ারম্যান ছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি পাওয়ার গ্রিড কোম্পানির চেয়ারম্যান ছিলেন। ফলে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো যা আসবে তার হাত হয়ে আসতে হবে, যেহেতু উনি বোর্ডের চেয়ারম্যান এবং ওনার নিচে যারা আছেন, ধরেন এডিশনাল সেক্রেটারি, তারা তো আসলে মুখ্য সচিবের উপরে কথা বলার মতো কোনো সুযোগ নেই। আচ্ছা, তারা তো রিনিউয়েবলের বিজনেস করে, আমি দেখাচ্ছি অলিগারগুলো আসলে কেমনে তৈরি হয়। রিনিউয়েবলের প্রাইসিং এর সাথে মুখ্য সচিবের কি সম্পর্ক? ধরেন রিনিউয়েবলের যে প্রাইস হবে, নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্র ওনারা করবেন, সেটির দাম নির্ধারণ করবে সরকার, কত টাকা দিয়ে কিনবে, সেই দাম নির্ধারণের কমিটিতে মুখ্য সচিব থাকবেন। তার কাছে কি কাজ? প্রধানমন্ত্রীর অফিসে এই বিদ্যুৎ কিনবে বিদ্যুৎ বিভাগ, পিডিবি। তাহলে মুখ্য সচিবের এখানে কাজ কি? মানে একটা ধাপ আছে, 12টা না 13টা ধাপ, তার মধ্যে একটা ধাপ আছে, এই প্রাইসিং কমিটির চিফ হলেন মুখ্য সচিব। মানে তার কাজটা কি? মানে এইভাবে এই যে অনিয়ম দুর্নীতিগুলো এইভাবে তৈরি করেছেন তারা। হ্যাঁ, অর্থাৎ আপনাকে কোনো না কোনো একটা চেইন হয়ে আসতে হবে, এবং এই চেইনগুলোই হচ্ছে এই অনিয়ম এবং দুর্নীতির মূল জায়গা, কারিগর ছিলেন তারা। এবং যেই আমদানি নির্ভর, ধরেন আমরা প্রথমে আসার পর 2010 সালে যখন পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান করা হয় জাইকার মাধ্যমে, সেইখানে যে বলা ছিল সেই কাজগুলো কিন্তু আওয়ামী লীগ সরকার করেনি। তারা বলেছিল যে কূপ খনন করবে, এই করবে, সেই করবে। বেসিক্যালি আওয়ামী লীগ সরকারের সময় 30% গ্যাসের উৎপাদন কমেছে, মানে একদম ডাটা এটা। হ্যাঁ, অর্থাৎ আমার আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতা ছিল তখনই আমার 1000 MMCFT বা 1000 মিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট ছিল, এটা তখনই। এবং তার সাথে সাথে পাল্লা দিয়ে আমার কিন্তু চাহিদা বেড়েছে, মানে এইটা তো একদম ওই সময়কার পরিসংখ্যান, এটা তো ডাটায় কোনো ভুল নেই। তারপর আসেন আওয়ামী লীগ শতভাগ বিদ্যুতের কথা বলেছে, তাই না? আচ্ছা, শতভাগ বিদ্যুতের আওয়ামী লীগের হিসাব যদি দেখেন, বিদ্যুৎ বিভাগের হিসাব দুইটা। একটা হচ্ছে সরকারের যে হিসাব, সেটি বলছে 33,000 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা। আবার পিজিসিবিতে যান, সেখানে লেখা আছে 29,000 মেগাওয়াট। তাহলে আপনি কোন পরিসংখ্যানটা আসলে গ্রহণ করবেন? হ্যাঁ, সঠিক। তার মানে এখানে জানতে হবে, তার মানে সরকারের তথ্যেই আওয়ামী লীগ গন্ডগোল করে রেখেছে। শতভাগ বিদ্যুৎ, মানে শতভাগ বিদ্যুৎ বলতে আপনি আসলে কি বুঝিয়েছেন? আমি আসলে মানে যদি 21 বছর সাংবাদিকতা করেছি বিদ্যুৎ জ্বালানি খাতে, আমি এখনো বুঝে উঠতে পারিনি শতভাগ বিদ্যুৎ কি, সরকারের পলিসিতে কি অগ্রাধিকার পাবে। ধরেন আপনি পটুয়াখালীতে একটা উপজেলা আছে, রাঙাবালি উপজেলা, হ্যাঁ, একদম নদীর তীরবর্তী, সেখানে তিনি নদীর তলদেশ দিয়ে লাইন নিয়ে গেলেন 1000 কোটি টাকা খরচ করে। উনি ওখানে রিনিউয়েবল কিন্তু করেন নাই, কিন্তু উনি কি বলেছিলেন যে আমরা 2000 রাঙামালী উপজেলায়, সেখানে উনি করেন বলতে মানে আওয়ামী লীগ সরকার কিন্তু করেনি। আওয়ামী লীগ সরকার বলেছিল কি, আমি 40% রিনিউয়েবল করবো, ওনারা তো আছেন, বলেছিল না যে 2030 সালের মধ্যে 40% রিনিউয়েবল বিদ্যুৎ করবে আওয়ামী লীগ সরকার। একদমই সংসদে তারা এটা দিয়েছেন না। কিন্তু যেখানে রিনিউয়েবল দেওয়ার কথা, সেইখানে আপনি নিয়ে গেলেন গ্রিডের কানেকশন। কি করলেন? 1000 কোটি টাকা খরচ করে নদীর তলদেশ থেকে। এটা তো কোনো দরকার ছিল না, এই 1000 কোটি টাকা ব্যয়ের তো কোনো দরকার ছিল না। ওইখানে তো রিনিউয়েবল দিতে পারতেন আপনি, 2 মেগাওয়াট, 3 মেগাওয়াট, 4 মেগাওয়াট, তারা করতে পারতো, ব্যবসায়ীরা করতো। আবার দেখেন রিনিউয়েবলের প্রাইসে কিভাবে দুর্নীতি করেছে, মানে দুর্নীতির প্রতিটা ঘাটে ঘাটে তারা দুর্নীতি, কিভাবে দুর্নীতি করেছে। বেক্সিমকো পাওয়ার রিনিউয়েবল করছে, তার বিদ্যুৎ কত টাকা দিয়ে কিন্তু জানেন? আর 18 টাকা। আবার বেসরকারি আরেকজন উৎপাদনকারীর বিদ্যুৎ কিন্তু 9 টাকা। তার মানে আপনি দেখেন ওইখানেও কিভাবে, মানে একজনটা 18 টাকা, একজনের 18 আর একজনের 9 টাকা। ওনারাই বিক্রি করবেন, ওনারা তো ভালো জানেন, আমার চেয়ে আরো বেশি ভালো জানেন ওনারা কয় টাকায় করেন, কয় টাকায় বানান। তার মানে 4.5 টাকা বা 5 টাকার যে রিনিউয়েবল বিদ্যুৎ, সেটা একজনের কাছ থেকে আপনি কিনতেছেন 18 টাকায়, একজনের কাছ থেকে কিনতেছেন 9 টাকায়। তার মানে বেসরকারি খাতের এই যে বৈষম্য, এইটা হলে কিভাবে উদ্যোক্তা তৈরি হবে বা কিভাবে তারা বিদ্যুৎ উৎপাদন করবেন? তারপর আমি যেটা বললাম যে প্রাইসিং এর জন্য আপনি মিনিস্ট্রিতে যাবেন, পিডিবিতে যাবেন, শেষে যাবেন কোথায়? প্রধানমন্ত্রীর দপ্তরে। তার মানে এত জায়গা, ধরেন একটা পাওয়ার প্ল্যান্ট করতে যদি 12টা ধাপ পার হতে হয় রিনিউয়েবল, তাহলে এইটা কিভাবে হবে? এটা পৃথিবীর কোথাও, এই আমার জানার মধ্যে পৃথিবীর কোথাও এই সিস্টেমটা নাই। হ্যাঁ, যে একটা পাওয়ার প্ল্যান্ট করবেন, এটা বিদ্যুৎ বিভাগ অনুমতি দেবে, ল্যান্ড তারা দেখবেন, করে ফেলবেন। ল্যান্ড না হলে বাসার ছাদে করবেন, বা এখন ইন্ডাস্ট্রিয়াল জোনগুলো আসছে ওনাদের মতো করবেন। সরকার একটা পলিসি করবে, তারা করবেন, প্রাইসটা নেগোসিয়েশনটা ফিক্সড হয়ে যাবে। আমি যখনই টেন্ডার করব তখনই আমার প্রাইসিং ফিক্সড করে ফেলবো, কারণ
তারপরে যদি হয় আমার ওখানে নেগোসিয়েশনে আরো কিছু ধাপ থাকে, চুক্তি অনুযায়ী করে ফেলতে পারি আমি, যে ঠিক আছে আমার ডলারের দাম বাড়তেছে, আমার নানান কস্টিং বাড়তেছে, সেই জায়গাগুলো তৈরি করে, কিন্তু এভাবে করা হয়েছে। আচ্ছা, এলএনজি সরকার কিভাবে দেখেন আমদানি নির্ভরতা কিভাবে তৈরি করেছে। গ্যাস সরকার বলছিল যে গ্যাস উত্তোলন করা হবে, ব্যাপক আকারে অনুসন্ধান কার্যক্রম আওয়ামী লীগ সরকার কিন্তু ব্যাপক মানে প্রচারণা, এবং তেলও পাওয়া গেছে, ওটা প্রচারণা কিন্তু উঠেছিল যে আমরা সিলেটে তেল পেয়েছি, আমরাও গিয়েছি, আমরা সাংবাদিক হিসেবে তখন গিয়েছি। হ্যাঁ, সেই তেল কোথায় উঠেছে? তেল ওঠে নাই। সুনেত্র, আপনি জানেন যে নেত্রকোনার দিক থেকে সুনেত্রাটা করা হয়েছিল যে ব্যাপক গ্যাস আছে, আওয়ামী লীগ সরকার কোথাও গ্যাস, যেগুলো আমার ওয়ার্ক ওভার কূপ খনন করেছে বেশিরভাগ, সে ধর আপনি 200 বা 250 MMCFD বাড়িয়েছেন, আমার যে কূপ আছে সেখানেই, এর বাইরে কিন্তু তার চেয়ে বড় আপনি অনিয়ম করেছেন। কি করেছেন আপনি? ভোলার গ্যাস ক্ষেত্র বিদেশিদের দিতে গিয়ে প্রায় 300 কোটি টাকা লস করেছেন সরকারের, যেটা বাপেক্স করতে পারতো। মানে বাপেক্সের আবিষ্কার করা ফিল্ড আপনি গ্যাসপ্রমকে দিয়ে ডেভেলপ করেছেন, সরকারের 300 কোটি টাকা নষ্ট করেছেন। এটা কেন করিয়েছেন? শুধুমাত্র আপনি রাশিয়ার সাথে রাজনৈতিক স্বার্থের ইস্যুর জন্য, এর বাইরে আর কিছু না। ক্ষতিটা করেছেন কার? ক্ষতিটা করেছেন রাষ্ট্রের, টাকাটা নষ্ট করেছেন রাষ্ট্র। আচ্ছা, এরপরে আসলো তারা এই উৎপাদন না বাড়িয়ে তারা বলছে যে তড়িৎ গতিতে তো আসলে উৎপাদন বাড়ানো সম্ভব নয়, তারা একটা আইন করেছিলেন, বিদ্যুৎ জ্বালানি বিশেষ আইন। মানে এই আইন হলো আপনার কোনো জবাবদিহিতা নাই, মানে ইন্ডিমিনিটি যেটাকে বলি আমরা, মানে যা করবেন এটা করা যাবে। এখানে আপনি যখন আপনার কুইক রেন্টাল করলো, বড় হলো এটা 5 বছরের জন্য, সেটাকে আপনি 15 বছর পর্যন্ত নিলেন, এবং তারপরে আবার কি ফর্মুলায় গেলেন? নো পেমেন্ট নো ইলেকট্রিসিটি। শেষ দিকে এসে আওয়ামী লীগ এটা করছে, নো পেমেন্ট নো ইলেকট্রিসিটি। যে কি ফর্মুলাটা ওই সরকারই জানে, আসলে আমরা এখন এটা ক্লিয়ার না যে এটা আসলে কি ফর্মুলা, নো পেমেন্ট নো ইলেকট্রিসিটি। কারণ আপনি তো ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন, ক্যাপাসিটি চার্জের দুইটা বিষয় আছে। একটা হলো ক্যাপাসিটি চার্জ না থাকলে আসলে কোনো বেসরকারি উদ্যোক্তা পাওয়ার প্ল্যান্ট করতে আসবেন না, এটা স্বাভাবিক, সভারিয়ান গ্যারান্টি তাকে দিতে হবে। কিন্তু সমস্যাটা হলো দুর্নীতিটা কোথায়? আমার যখন পিক আওয়ার, যখন আমার বিদ্যুতের সবচেয়ে বেশি চাহিদা, তখন আমি সরকারের পাওয়ার প্ল্যান্ট বসিয়ে রাখতেছি, উৎপাদন করতেছি না, আমি তখন বেসরকারি খাত থেকে বিদ্যুৎ নিচ্ছি। এইটা হলো অনিয়ম। আচ্ছা, মানে এটা কিরকম আর একটু পরিষ্কার? আমার ধরেন চাহিদা হলো 10,000 মেগাওয়াট, তার মধ্যে আমার সরকারি পাওয়ার প্ল্যান্টে আছে 7,000 মেগাওয়াট, আমার ধরেন বেসরকারি পাওয়ার প্ল্যান্ট আছে 5,000 মেগাওয়াট। আমি তখন করলাম কি, সরকারি পাওয়ার প্ল্যান্ট থেকে নিলাম 5,000, বেসরকারি খাত থেকে নিলাম 5,000, 2,000 মেগাওয়াট আমার সরকারি পাওয়ার প্ল্যান্ট বসিয়ে রাখলাম। এই 2,000 মেগাওয়াট ওর কাছ থেকে বেশি দামে কিনলাম। কয় টাকায় কিনলাম? 14 থেকে 22 টাকা পর্যন্ত, দেখেন। আর তার মধ্যে ভাগ আছে, যেমন এই মানে এটা আসলে ক্যাপাসিটি চার্জটা অনেকে বুঝবেন, এটা খুব টেকনিক্যাল একটা বিষয়। কারণ আপনি যদি 80 মেগাওয়াট সক্ষমতার কোনো পাওয়ার প্ল্যান্ট থাকে, সেখান থেকে 30 মেগাওয়াট নিলে আপনাকে 80 মেগাওয়াটের বিদ্যুৎ বিল দিতে হবে। মানে ওর সাথে কন্ট্রাক্ট এরকম, এটা আসলে মানে এটা ওই নির্ভর করে কোন ব্যবসায়ী প্ল্যান্ট পেয়েছে। আমরা তো দেখেছি কেরানীগঞ্জের একটা পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদন না করে 200 কোটি টাকা নিয়ে গেছে, আর কিছু না। মানে তার সক্ষমতার মানে কুইক রেন্টাল আসলে কি? কুইক রেন্টাল আসলে আমরা যে ইলেকট্রিসিটি গেলে বাসায় যে জেনারেটর চালায় আসলে সেম কুইক রেন্টাল, কিন্তু আর কিছু না, এটা জেনারেটর বসায়। হ্যাঁ, সেইটা বসায় এইভাবে তারা এই কাজগুলো তারা করেছে, এবং সেই কুইক রেন্টাল বছরের পর বছর, এবং সবগুলো কুইক রেন্টাল দেওয়া হয়েছে রাজনৈতিক বিবেচনায়। সমস্ত কুইক রেন্টাল গুলো দেওয়া হয়েছে রাজনৈতিক বিবেচনায়, এবং কোনো কোনো কুইক রেন্টাল সরকার জায়গা দিয়েছে, সরকার জমি, সব সরকার দিয়েছে। তাহলে আপনি বেসরকারি খাতকে সুবিধা দিলেন, জমি দিলেন, সবই দিলেন। এবং আরেকটা বড় ভুল ছিল ক্যাপটিভ পাওয়ার। প্রায় 17% বিদ্যুৎ গ্যাস চলে যায় ক্যাপটিভ পাওয়ারে। আমার ইন্ডাস্ট্রিতে কত পার্সেন্ট গ্যাস ব্যবহার হয় সেটা হিসাব জানেন? মাত্র 11%। ইন্ডাস্ট্রি 11% বিদ্যুৎ, 11 ইন্ডাস্ট্রি মানে 15 বা 16 এরকম, মানে 11 থেকে 15-16% গ্যাস নেয়। বাকি 41% বিদ্যুতে। আর বাকি 16 বা 17% ক্যাপটিভ পাওয়ার। ক্যাপটিভ পাওয়ার কিন্তু আসলে ইন্ডাস্ট্রিরা ব্যবহার করে। হ্যাঁ, মানে এটা ধরেন এটা ব্যবসায়ীদের দেওয়া হয়েছে ক্যাপটিভ পাওয়ার করার জন্য, অর্থাৎ আপনি বিদ্যুতের সংকট দেখিয়ে ক্যাপটিভ পাওয়ার করতে দিয়েছেন। তার মানে আপনি, এবং ক্যাপটিভ পাওয়ারের চুক্তিটা হচ্ছে কি, আপনি আপনার কাছে গ্যাস থাকুক বা না থাকুক, ক্যাপটিভ পাওয়ারে আপনি গ্যাস দিতে বাধ্য সরকার। আচ্ছা, মানে আপনি সরকার যদি এই গ্যাসটা পায়, তাহলে সরকারের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেক বেড়ে যায়। কিন্তু আপনি যখন এইটা দেন, ওর তো আসলে পাওয়ার প্ল্যান্ট ওর প্রয়োজনে চালাবে, ও তো জাতীয় স্বার্থে চালাবে না, কারণ ব্যবসায়ী তো ব্যবসা করবে। এই পলিসিগুলোই ছিল সরকারের বলে। এলএনজি আমদানি করতে গিয়ে কি করেছে? 2017 সালে যখন প্রথম এলএনজি আমদানির চুক্তি করা হয়, এফএসআরও 2টা বসানো হয়, একটা এফএসআরও এক্সিলারেট এনার্জি আমেরিকার, আর একটা হচ্ছে সামিট। দুইটাই কিন্তু অপারেট করে এক্সিলারেট। মজার বিষয়, কিন্তু দুইটাই অপারেট করে এক্সিলারেট এনার্জি, আমেরিকান প্রতিষ্ঠান। এখন যখন 17 সালে বসানো হলো, তখন আপনি আনছেন মাত্র 10,000 কোটি টাকার গ্যাস। ওই সময়ের জন্য আসলে এটা খুব ভালো। এখন আপনি আনেন কত? 60,000 কোটি টাকার গ্যাস লাস্ট ইয়ারে। হ্যাঁ, অন্তর্বর্তী সরকার 60,000 কোটি টাকার গ্যাস আনছে। তার মানে আপনার কত গুণ বাড়ছে। এখন এই অর্থনীতি সামাল দেওয়া যায় কিনা, মানে আপনার যে অর্থনীতির ব্যয় সেটা সামাল দেওয়া যায় কিনা,
এরপরে অনিয়ম দুর্নীতির কথা তো থাকছেই, মানে আপনি কাকে দিয়ে গ্যাস ডেভেলপমেন্ট করাবেন, আপনি সিনোপ্যাককে দিচ্ছেন যার কোনো অভিজ্ঞতা নেই। ধরেন গ্যাসপ্রোমের অভিজ্ঞতা হচ্ছে, সবচেয়ে বেশি অভিজ্ঞতা হচ্ছে পাইপলাইনে, তাকে দিয়ে আপনি অনুসন্ধান কূপ খনন করাচ্ছেন। ভারতের ওএনজিসি আছে, সমুদ্র অনুসন্ধান করে, আজ মানে 2015 সালে তাকে দেওয়া হয়েছে একটা সামুদ্রিক একটা ব্লক, আজ পর্যন্ত তার রেজাল্ট কেউ জানে না, যে সেখানে গ্যাস আছে নাই কি অবস্থা কেউ কিন্তু জানে না। অর্থাৎ আপনি প্রতিটা পদে পদে এই কাজগুলো করেছে, আওয়ামী লীগ সরকার এই কাজগুলো করেছে এবং কোনো জবাব দিতেন, এবং কেন নাই, ওই যে ইন্ডেমনিটি করা আছে, আপনি কোনো প্রশ্ন তুলতে পারবেন না। আমরা কিন্তু 2010 সাল থেকে এই প্রশ্নগুলো তুলেছি। তারপরও আমরা 2010 সাল থেকে বলছি যে বেসরকারি খাতে এই বিদ্যুৎ উৎপাদনের সিংহভাগ চলে যাওয়ার ফলে একসময় এটা একটা মনোপলি মার্কেটে পরিণত হবে এবং জিম্মি করা হবে রাষ্ট্রকে। কারণ আমাদের আসলে আমাদের যে পলিসিগত যে জায়গাগুলো, আমাদের যে যারা আইনটাকে মেনটেন করে তারা যথেষ্ট শক্তিশালী না, এবং সেটি হয়েছে। এখন ধরেন প্রায় 60% উপরে বিদ্যুৎ বেসরকারি খাতের কাছে, এবং যার ফলে এই দাম বাড়তেছে প্রতিনিয়ত, তারা চাপ দিচ্ছেন। চাপ দেওয়ার ফলে কয়েক দফা দাম বাড়ে, আওয়ামী লীগ সময় প্রায় 17 দফা দাম বাড়ানো হয়েছে, এখন আবার এক দফা অলরেডি বিএনপি সরকার আসার পরে এক দফা বাড়ানো হয়েছে। এখন বিএনপি সরকার যখন ক্ষমতা নিচ্ছে, আপনি তো চাইলে রাতারাতি ডেভেলপমেন্ট করতে পারবেন না বা এই সংকট সামাল দিতে পারবেন না, কারণ বিদ্যুৎ জ্বালানি কিন্তু আসলে আজকে চাইলে কালকেই আপনি সামাল দিতে পারবেন। হয়তো আবার আওয়ামী লীগের মতো করেন যে আমি আমদানি করলাম, যা হয় হবে, আমার তথ্য ফাঁকা হয়ে গেল হবে, মানে অর্থে ভান্ডার সব ফাঁকা করে দেবেন, আপনি করতে পারেন। এটা করলে হয়তো সামাল দিতে পারবেন, তাও তো পারবেন না, কারণ আপনার 3,500 MMCFT গ্যাস দরকার পার ডে আমার, আমি পাচ্ছি 2100-2200। আজকেও পেট্রো বাংলা যে মেসেজ দিয়েছে আমি 3,500 ধরে নিচ্ছি একদম, মানে যেটা সরকার বলতেছে আমি সেখানেই থাকলাম, পেট্রো বাংলার ওই ডিমান্ডেই থাকলাম। সরকার আজকে যেটা দিয়েছে তারা হচ্ছে 2300 মিলিয়ন ঘনফুট তারা সর্বোচ্চ দিয়েছে। হ্যাঁ, তার মানে আপনি নর্মালি তো 1200-1300 থাকছে, আপনি এটা আপনি কিভাবে ফিল আপ করবেন? তো আপনি এই 1200 মিলিয়ন ঘনফুট গ্যাস পেতে হলে আপনাকে 10 বছর লাগবে। তার মানে আপনাকে এইটা কন্টিনিউ করতে হবে। এখন আপনি হচ্ছে যে মানে কিভাবে ম্যানেজ করবেন, এইটা হচ্ছে নজর দিতে হবে সরকারকে, বিএনপি সরকারকে। এই সংকট থাকবেই, কিন্তু ভালো ম্যানেজমেন্টটা কিভাবে হয় সেইটা হলো যে কখনো পাওয়ারে কমাবেন, কখনো যেমন সারের উৎপাদনে আসলে গ্যাসের দরকার নেই, কারণ সার এখন আন্তর্জাতিক বাজারে যে দাম আছে এটা আসলে আমাদের দেশে এফোর্ড করার মতো আমদানি করতে পারি আমরা। এই তারপর আওয়ামী লীগ সরকার যাওয়ার আগে একটা সার কারখানা করে গেছে নরসিংদীতে, কোনো দরকার ছিল না এই টাকাটা অপচয়ের, মানে একদম যাওয়ার আগ মুহূর্তে আওয়ামী লীগ সরকারটা করে গেছে। এই মানে এটা তো দরকারই ছিল না। আমি এখানে গ্যাস দেবো কোথা থেকে? আমি যে আপনি যে এইগুলো করেছেন, আপনি ইবিজেট গুলো করেছেন, কোথা থেকে গ্যাস দেবেন? মানে অপরিকল্পিত 100টা ইকোনমিক জোন করে ফেলছেন আপনি। আপনাকে তো গ্যাস দিতে হবে, তাদেরকে বিদ্যুৎ দিতে হবে। এখন সেই চাপটাই সরকারকে সামাল দিতে হচ্ছে। যে আপনি চাইছেন যে ঠিক আছে আমি আনোয়ার একটা করবো, ওকে দেবে অমুক ব্যবসায়ী, এস আলমকে দিলাম, অমুককে দিলাম, বেক্সিমকো মানে অমুককে ওরিয়নকে আমি দিয়ে দিলাম, সব মানে বেসরকারি খাতে। কিন্তু আপনাকে তো দিতে হবে। ফলাফল কি হয়েছে? আপনি জায়গা দখল হয়েছে বেসিক্যালি, ইকোনমিক জোনের নামে। হ্যাঁ, এই ইপিজেড, অর্থনৈতিক জোন, তারপরে আপনার পাওয়ার প্ল্যান্ট, এগুলো করে ওরিয়নকে 2টা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দেওয়া হয়েছিল সুন্দরবনের পাশে। আজ পর্যন্ত সেগুলো আসতে পারে, সে জায়গা কই? সরকারকে জায়গা নিয়ে নিয়েছে। তারপরে এগুলো তো আওয়ামী লীগ সরকার করে গেছে। এস আলমকে দেওয়া হয়েছে পাওয়ার। এরপরে রামপালের চুক্তি নিয়ে এগুলো নানান ঝামেলা আছে, আদানির সাথে চুক্তি নিয়েও ঝামেলা আছে। সেগুলো আমি কিন্তু যেমন ধরেন জাতীয় কমিটি করেছিল অন্তর্বর্তী সরকার একটা বিদ্যুৎ জ্বালানি খাতের অনিয়ম অনুসন্ধানে, তারা তাদের হিসাব তাদের $600 মিলিয়ন অনিয়ম হচ্ছে। মানে আপনি কি এটা আসলে ইমাজিন যে $600 মিলিয়ন টাকার অঙ্কে কি আসে? মানে আমি এখনো বুঝতে পারি $600 মিলিয়ন টাকার অঙ্কে কি হবে। 1,70,000 কোটি টাকা শুধু বিদ্যুৎ খাতেই নাই, জ্বালানি খাতের কথা বাদে দিলাম, এটা আওয়ামী লীগ সরকারের একদম করা। তারপরও এখন ওই যেমন পিডিবি আজকে মনে হয় পাইকারি বিদ্যুতের দাম মনে হয় 20 পয়সা কমানোর একটা করেছে, তার মানে এখানে ভর্তুকি আরো বাড়বে। এখন সরকার একটা সংকটের মধ্যে রয়েছে। এই সময় কেন এই 20 পয়সা কমাতে হবে পাইকারি বিদ্যুৎ? ব্যবসায়ীদের স্বার্থে, মানে স্বার্থটা তো ব্যবসায়ীদের, এখানে আর তো কোনো নাই। এখন এই সরকারের সময় যদি ব্যবসায়ীদের স্বার্থটা দেখা হয়, তার মানে আমরা তো আগের ধারাবাহিকতা, মানে শুধু ব্যবসায়ীদের স্বার্থ যদি দেখা হয়, শুধু ব্যবসায়ীদের স্বার্থ যদি দেখা হয়, তাহলে আমরা আগের ধারাবাহিকতা থেকে বের হতে পারছি না। নিশ্চয়ই আমরা আলোচনা আবার ফিরতে চাই। জ্বালানি নিরাপত্তা নিয়ে কথা বলছিলাম, এবং যে ক্ষত, সেই ক্ষত কিন্তু অতি সহজেই আমরা দূর করতে পারবো না। এখন দরকার হচ্ছে আমাদের একটা সাস্টেনেবল ম্যানেজমেন্ট। আমরা রিনিউয়েবল যে এনার্জি কথা বলছি সেদিকেও যাওয়া, আমরা মিক্সড যে এনার্জি জ্বালানি বিদ্যুৎ সেদিকে যাওয়া, সব কিছু মিলেই আমাদের একটা এখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে আমরা যে বিগত শাসন আমলে যে ক্ষতটা তৈরি হয়েছিল সেই ক্ষত থেকে বেরিয়ে আসতে। প্রিয় দর্শক, আমরা ইস্পানি মির্জা ও শুভরাত্রিতে জ্বালানি নিরাপত্তা নিয়ে কথা বলছিলাম। আজকে যে দুজন অতিথি, জনাব মোস্তফা আল মাহমুদ, সম্মানিত সভাপতি বাংলাদেশ সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন, রয়েছেন জ্বালানি বিশ্লেষক, ফোরাম ফর এনার্জি
রিপোর্টার্স বাংলাদেশের সাবেক নির্বাহী পরিচালক সাংবাদিক রিশা নসরুল্লাহ। তাদের দুজনকে নিয়ে আমরা আবারও একই আলোচনায় অল্প কিছুক্ষণের পর প্রথম বিরতি পর ফিরে আসছি। স্পানি মির্জাপুর শুভরাত্রিতে আমরা কথা বলছিলাম জ্বালানি নিরাপত্তা নিয়ে। অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মোস্তফা আল মাহমুদ, রয়েছেন জ্বালানি বিশ্লেষক, ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের সাবেক নির্বাহী পরিচালক সাংবাদিক রিশা নসরুল্লাহ। আমি মোস্তফা আল মাহমুদ ভাই আপনার কাছে আসি। আমরা নবায়নযোগ্য জ্বালানির কথা কিন্তু খুব শুনছি এবং এর দিকে নজর দিবার কথা বলা হচ্ছে, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান আমাদের থেকে অনেক দূরে এগিয়ে আছে, চীন তো অনেক দূরে এগিয়ে আছেই, সেটি তো অবশ্যই, এবং সবাই একই দিকে কিন্তু খুব গুরুত্ব দিচ্ছে, আমরা যে জায়গাটায় গুরুত্ব দিতে পারিনি। এই নবায়নযোগ্য জ্বালানি, সোলার পাওয়ার যেটা বলি, বা আমাদের রিনিউয়েবল এনার্জি, এইটাকে আসলে আমরা কতটুকু টেকসই করতে পারবো আমাদের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে? ধন্যবাদ কিরণ ভাই, আপনি আসলে সঠিক জায়গায় কথা বলছেন। আসলে আমরা যে কথা দিয়ে আপনি শুরু করেছিলেন যে আসলে ইনিশিয়ালি জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে আসলে একটা লম্বা সময়ের প্রয়োজন হবে। তবে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যে এই মুহূর্তে বাংলাদেশের জ্বালানি এবং বিদ্যুৎকে ম্যানেজ করার জন্য একটা খুবই ডাইনামিক একটা ম্যানেজমেন্ট সিস্টেমটাকে তৈরি করে হচ্ছে প্রধান কাজ হবে। এখানে কিছুটা অনেকটা দরকার হবে যে প্রয়োজন হলে আউট অফ বক্স গিয়ে কিছু কিছু কাজ করতে হবে। ভাই কিন্তু অলরেডি রসুল ভাই বলতেছিলেন যে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু হাউস হোল্ডে খুব বেশি একটা ইউজ করি না, অথবা আমরা সার কারখানায় দিব কি দিব না, এই ধরনের বিষয়গুলো যেগুলো আছে, যেখানে যেখানে আমরা কমাইতে পারি, বাড়াইতে পারি গ্যাস ব্যবহারটা, সেটা কিন্তু এক জায়গায় হাত দিতে হবে। ইন এডিশন যে আমরা ভুলার গ্যাসটাকে খুব ইমিডিয়েটলি কোনোভাবে সেটাকে মূল গ্রিডে আনতে পারি কিনা, আর ভুলার ইন এডিশন কোনো আমরা তুলতে পারি কিনা, অথবা ওখানে রিজার্ভটা আসলে কতটুকু আছে এটাকে ফাইনালাইজ করাটা ইম্পর্টেন্ট। বাট সব কিছু মিলে আপনার হুট করে যে একেবারেই রিনিউয়েবল নিয়ে কালকে একটা দেশের পুরো চেহারা চেঞ্জ করে দেওয়া, ইট ইজ নট পসিবল। কিন্তু একটা জায়গায় পসিবল, যেটা আমি ইতিমধ্যেই বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনেছি এবং শুনতে পাচ্ছি বারবার, এবং গভর্নমেন্টের এই পজিটিভ হাইপটা রয়েছে যে ওনারা 30 সালের মধ্যেই 10,000 মেগাওয়াট সোলার থেকে নিয়ে আসবেন। এটা খুবই একটা সময় উপযোগী সঠিক সিদ্ধান্ত। প্রশ্ন হচ্ছে যে কিন্তু সমাজ কিন্তু চলে গেছে, আমরা কিন্তু ওই প্রেক্ষাপটটা কিন্তু এখন পর্যন্ত ফিল আপ করতে পারিনি যে আমরা এটা ওয়ে ফরওয়ার্ডটা কী হবে এবং কীভাবে আসলে সত্যি আমরা 10,000 মেগাওয়াট আসবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে আমার মনে হয় যে বটলনেক যেগুলো আছে সেগুলোকে ইমিডিয়েটলি রিমুভ করতে হবে, এবং খুবই কী বলে আমি মন্ত্রী মহোদয়কে সরাসরি নিজে বলেছি যে আপনাকে কিন্তু সময় উপযোগী এবং সাহসী সিদ্ধান্ত নিতে হবে। এটা হুট করে যে আপনি এই একটা বক্সের মধ্যে গিয়ে বা একটা চেনের মধ্যে গিয়ে, অথবা ডেপুটি সেক্রেটারি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়ে একটা ফাইল এসে সমাধান হবে, ইটস নট লাইক দ্যাট। এটা আপনাকে একটা ডাইনামিক সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই কাজগুলো আসলে সত্যি 10,000 মেগাওয়াট ডিসিশন নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, ঘোষণা দিয়েছে, পার্লামেন্টে বলেছে, আমরা এটা করতে চাই। এটা এই জায়গাগুলোতে করা কী কী জায়গাগুলো আছে সেটাকে নির্ধারণ করতে হবে। এখানে ওই জায়গাগুলোর বটলনেকগুলো কী আছে সেটাকে সমাধান করতে হবে। তবে আমি একটা জিনিস মনে করি যে বড় ধরনের একটা সফলতা কিন্তু এখানে আসা সম্ভব, যেটা আপনি জানেন যে ভিয়েতনামে এরকম একটা ক্রাইসিস হয়েছিল, তারা কিন্তু সফল হয়েছে এবং ভালো করেছে তারা। ইভেন পাকিস্তানেও ভাই বললেন যে একটা বড় একটা বুস্ট আপ কিন্তু 2 বছরে তারা করেছে। 2 বছরের ব্যবধানে প্রায় 25 থেকে 30,000 মেগাওয়াট কিন্তু তারা আপনার ইম্পোর্ট করে ফেলছে হচ্ছে সোলার প্যানেল। এটা কিন্তু একটা বড় সফলতা সেখানে কিন্তু। তো আমরা যদি দেখি যে ওনারা কিন্তু প্রায় 38% মতো এখন কিন্তু রিনিউয়েবল তারা ব্যবহার করছে। আমাদের বড় একটা সমস্যা যেটা হলো, যদি আমরা নবায়নযোগ্য জ্বালানি না যাই, যেটা ইতিমধ্যে শুরু হয়েছে, সেটা হচ্ছে যে আপনি জানেন যে ইন্টারন্যাশনাল বায়ার যারা আমাদের আরএমজি যারা কেনে, এরা কিন্তু ম্যান্ডেটরি করে দিয়েছে যে একটা বড় অংশ কিন্তু 30 সালের মধ্যেই নবায়নযোগ্য জ্বালানি থেকে যদি ব্যবহার না করে গার্মেন্টস শিল্পগুলো, তাহলে তারা কিন্তু অর্ডার পাবে না। এবং সেখানে কিন্তু আইরেক যেটাকে বলে রিনিউয়েবল এনার্জি সার্টিফিকেট, সেটা কিন্তু এখনও অলরেডি তারা বিভিন্ন জায়গা থেকে কেনা শুরু করে দিয়েছে। আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং, এটা কিন্তু পয়সা দিয়ে কিনতে হচ্ছে। যারা রিনিউয়েবল থেকে প্রোডাকশন করতে তারা কিনে এটা সার্টিফিকেট ইস্যু করে তারা কিন্তু এক্সপোর্ট করতেছে। এই জায়গাগুলোতে একটা বড় সংকট তৈরি হবে যদি আমরা এই বুস্ট আপটা করতে না পারি। আমি মনে করি যে আমি একটু জাস্ট আপনাকে বলতে চাচ্ছি যে কয়টা সেগমেন্টে রিনিউয়েবলে কাজ করার সুযোগ আছে এবং কী কী স্মল বটলনেকগুলো যদি দূর করা যায়, একটা বড় ধরনের ধাক্কা আমরা দিতে পারি, যেটা সরকারকে কিন্তু এই সাহসী এবং শক্তিশালী সিদ্ধান্তটা ইমিডিয়েট নিতে হবে। এটার জন্য ওই লম্বা সময় ব্যয় করলে কিন্তু আমাদের টার্গেট ফিল আপ হবে না। যেমন আমরা কিন্তু জানি যে আমাদের প্রায় 2 কোটি হোম বাংলাদেশে আমরা একটা মেজার করি যে 2 কোটি মানুষ, 2 কোটি বাসা আছে। সেখান থেকে যদি আমরা ধরেন অনলি 20 লাখ হাউসকে টার্গেট করতে পারি, যে আমরা 20 লাখ বাসার ছাদে যতটুকু জায়গা আছে আমরা সোলার সিস্টেম লাগাবো এই সময়ের মধ্যে, তাহলে কিন্তু এটার জন্য কী কী প্রয়োজন? 2টো জিনিস প্রয়োজন, যে আমরা ওই বাসা বাড়িগুলো যে ব্যবহার যারা করবে তাদের জন্য আমাদের একটা ইনসেন্টিভাইজ করতে হবে,
যে যারা যেন আগ্রহী হয়। এটা কিন্তু চাপিয়ে দেওয়া যাবে না, চাপিয়ে দিলে কোনো ভালো জিনিস আসবে না, কিন্তু ভালো ফলাফল আসবে না। আরেকটা হচ্ছে যে ওই ওই বাসা বাড়িতে দ্রুত যেন কানেকশনটা নিশ্চিত করা যায়, তাহলে কিন্তু এই 20 লাখ মানুষ কিন্তু আপনি কিন্তু খুব দ্রুততর সময় কিন্তু তার এনার্জি সিকিউরিটির জন্য তারা কিন্তু লাগিয়ে ফেলবে। সেজন্য আমরা বলেছি অলরেডি, ইতিমধ্যে প্রস্তাব দিয়েছি যে ফাইন, আমরা যদি 3 কিলোওয়াট একটা সিস্টেম হয়, যদি এখানে 2 লাখ টাকা যদি খরচ হয়, 2 লাখ টাকার মধ্যে যদি সে একটা বাড়ির মালিক যদি সে লাগানোর পরে ছোট্ট একটা ইনসেন্টিভ দিয়ে তাকে উৎসাহ দেওয়া যেতে পারে, তারা অটোমেটিকলি তারা করবে। এবং এই অংশের আপাতত সরকারের কোনো ট্যাক্স নেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা আপনি আমদানি শুল্ক কয় টাকা পাবে সরকার, কিন্তু বাট জ্বালানি আমদানি তো ব্যাপক আমাদের খরচ হচ্ছে, এবং সেটা ফরেন কারেন্সি চলে যাচ্ছে। অন্যদিকে আমাদের এই টাকা না থাকার কারণে দেশে ইনভেস্টমেন্ট হচ্ছে না, ইনভেস্টমেন্ট না হলে আমাদের এমপ্লয়মেন্ট হবে না, একটা বড় ধরনের সংকট কিন্তু সেখানে আছে। আমরা এই জায়গাটাতে অ্যাটলিস্ট জ্বালানি তো আমদানি সেভ হবে, এটা বড় ধরনের সফলতা, এই জায়গাটা হাত দিতে হবে। সেকেন্ডলি, শিল্প এবং বাণিজ্যে এটা একটা চলমান প্রক্রিয়া এখন কিন্তু হচ্ছে, মানে ইন্ডাস্ট্রি মালিকরা কিন্তু নিজেরাই করতেছে, এবং তারা মোটামুটি একটা সুবিধাজনক অবস্থায় আছে। তারা ক্যাপিটাল মেশিনারি হিসেবে 1% ট্যাক্সে তারা আনতে পারতেছে, এবং সেক্ষেত্রে নতুন কি বলে যে সরকারের মোটামুটি পজিটিভ, এবং শিল্প মালিকরা কিন্তু তারা আগ্রহী নেই, এটা এগোতে যাচ্ছে। এটা যেন কন্টিনিউশন থাকে, কোনো বাধা সৃষ্টি না হয়। তৃতীয় নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা বলতে যাচ্ছি যে যে সমস্ত কমার্শিয়াল বিল্ডিংগুলো অথবা আপনার বাসায় একটা জায়গা অতিরিক্ত জায়গা আছে, আপনি যেন যে গভর্নমেন্ট একটা পলিসি করেছে, সেটা একটা রেসকো মডেল বলেছে, রিনিউয়েবল এনার্জি কোম্পানি যারা হবে, অর্থাৎ অপেক্স মডেলে, আমি যেন আমার টাকায় বা ব্যাংকের টাকায় যেন আপনি ইনভেস্ট করে আপনার বিদ্যুৎ নেবেন, আমি যেন এর উৎপাদনের জন্য দায়িত্ব আমার থাকবে। অর্থাৎ একটা কোম্পানি তৈরি করে দেবে, আপনার বিদ্যুতের বিল হিসেবে দেবেন, সেখানে একটা রিডিউস রেটে বা একটা রেটে যেন আপনি সাস্টেনেবল বিদ্যুৎ পান। সেই জায়গাগুলোতে এখানে অলরেডি ডিক্লেয়ার দিয়েছে পার্লামেন্টে যে তারা ট্যাক্স ফ্রি করবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমদানি পর্যায়ে দেখা যাচ্ছে যে 15% ভ্যাট অ্যাড করা হয়েছে, 2% কিন্তু ওখানে কী বলে যে এআইটি যোগ করা হয়েছে। যেহেতু রিনিউয়েবল এনার্জি কোম্পানিকে আমরা বলেছেন যে তারা 10 বছর ট্যাক্সই দিতে হবে না, তো আপনার এআইটি কেন? এই জায়গাগুলো, এই যে গ্যাপগুলো যে রয়েছে, গভর্নমেন্টের ডিক্লারেশনের সাথে কিন্তু এই এনবিআর যে এই ঝামেলাটা, এটা আমরা বারবার কথা বলতেছি, কিন্তু সমাধান হচ্ছে না কেন জানি। বা তাহলে গভর্নমেন্ট বলে দেখছে না এখানে 17% দেওয়া লাগবে, তাহলে হয়ে গেল। গভর্নমেন্ট যেহেতু বলছে না কোনো ট্যাক্স দিতে হবে না, বারবার বলতেছে সবাই, অথচ ওখানে 17% লাগতেছে, এটা তো হতে পারে না। এই জায়গাগুলোতে একটু দ্রুত সিদ্ধান্তের প্রয়োজন আছে, যাতে করে এগিয়ে যায়। এরপরে দেখেন, আমরা খুব একটা বড় জায়গা আছে যেখানে আমাদের অনেক বড় টাকা কিন্তু চলে যায়, সেটা হচ্ছে প্রায় 13 লক্ষ ডিজেল চালিত আমাদের পাম্প আছে ইরিগেশনে। এই পাম্পটা যদি আমরা শুধুমাত্র রিপ্লেস করি সোলারে, ভেরি সিম্পল, কিন্তু এই পাম্পটা রিপ্লেস করলে অলমোস্ট 7,000 কোটি টাকার কিন্তু আপনার বছরের ডিজেল আমদানি কমে যায়। কিন্তু এটা তো আমাদের এনার্জি সিকিউরিটি একটা করতে পারি আমরা এটা। এর জন্য কিন্তু অলরেডি প্রকল্প আছে, সিস্টেম আছে, বাট এটাকে একটু এক্সপেডাইট করা। অলরেডি বিএডিসি কিছুটা কাজ করেছে ইতিমধ্যেই, বিএমডিএ করতেছে, অন্যরা করতেছে, এটাকে এক্সপ্রাইট করা, যাতে করে এটা আমার সময়ের মধ্যে যেন পুরো কাজটা যেন হয়ে যায়, তাহলে কিন্তু এখানে একটা বড় ধরনের রেজাল্ট কিন্তু আসতে পারে। সেক্ষেত্রে কী লাগবে, হয়তো কৃষকদেরকে একটা প্রণোদনা দিতে পারে, অথবা সেখানে আপনার হচ্ছে যে ওই কী বলে যে ইনভার্টার যে কন্ট্রোল আছে, যে সোলার যে কন্ট্রোলারটা আছে অথবা মোটরটা আছে, সেটার উপরে একটা ট্যাক্স এক্সাম্পটেড করে ফেলতে পারে, তাহলে অনেকটা সহনীয় পর্যায়ে আসবে, মানুষ কিন্তু করবে। এরপরে আমরা আজকে সকালে গিয়েছিলাম যে এমপিপি নিয়ে আলোচনা করে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্টের জন্য। এখানে কিন্তু একটা বড় স্কোপ তৈরি হয়ে গেছে অলরেডি, বাট যদি বটলনেক থাকে এটাকে রিমুভ করতে হবে। আমরা এখন বিদ্যুৎ দিতে পারছি না, একটা ক্রাইসিস তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এমপিপি মার্চেন্ট পাওয়ার প্ল্যান্টটাকে ওপেন করে দিই, একটু সহনীয় পর্যায়ে নিয়ে আসি, সুযোগ করে দিই, কারণ এখানে সরকার কোনো দায় নাই, কিন্তু ক্রেতা যে ইনভেস্ট করবে সে হচ্ছে বিনিয়োগকারী, আর ক্রেতা সে নিজে চুজ করবে, গভর্নমেন্টের কোনো দায় নেই। গভর্নমেন্টের শুধুমাত্র যে ট্রান্সমিশন লাইনটা অথবা গ্রিডটা যে ইউজ করবে, তার ইনফ্রাস্ট্রাকচার ইউজ করবে, তার জন্য একটা হুইলিং চার্জ আমরা যেটাকে বলি, অথবা ওপেন অ্যাক্সেস ট্যারিফ যেটাকে বলি, মানে ক্রেতা বিক্রেতার মধ্যে সরকারের কোনো সম্পর্ক নেই, হুইলিং চার্জ। তাহলে কিন্তু এই যে গার্মেন্টস সেক্টরমেন্টে যাদের হয়তো অনেকের পয়সা আছে অথবা অনেকেরই সুযোগ আছে, তারা কিন্তু এই ক্রাইসিস মোকাবেলা করার জন্য কিন্তু তারা নিজেরা কোথাও পাওয়ার প্ল্যান্ট করে তাদের ফ্যাক্টরি কিন্তু তারা বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করবে। এই জায়গাতে এই বটলনেকগুলো কি বলে রিমুভ করে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া দরকার, কারণ এগুলো কিন্তু সময় কিল করার সুযোগ নাই। কারণ যতগুলো স্কোপ আছে সবগুলোকে একদম পয়েন্ট টু পয়েন্ট কিন্তু কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনার রেজাল্টটা পাওয়া যাবে।
এরপর আপনার ধরুন পিপিপি স্কোপ চালু হয়েছে, এখন ইনভেস্ট বাংলাদেশ হয়েছে, সেখানে কিন্তু তারা কিছু কাজ শুরু করেছে, আমি যদি, বাট উনি যে প্রসিডিউরে শুরু করেছে, অর্থাৎ একটা প্রজেক্ট নিয়েছে 130 মেগাওয়াট মিরেশ্বরাইতে, সেটা ট্রানজেকশন অ্যাডভাইজার হয়েছে এডিবি, সেই এডিবি ট্রানজেকশন অ্যাডভাইজার হয়ে পুরো প্রক্রিয়া শেষ করে যদি 1 বছর সময় লাগে একটা পাওয়ার প্ল্যান্টের জন্য, তাহলে তো আসলে সফলতা আসবে না। সেটাকে কীভাবে এক্সপেডাইট করে একসাথে 20টা প্রজেক্ট শুরু করা যাবে, 30টা প্রজেক্ট শুরু করা, ওনারা বলছেন যে ওনাদের হাতে 30,000 একর জায়গার সংস্থান আছে, গভর্নমেন্টের জায়গাগুলো, সেটাকে একটা প্রক্রিয়ার মধ্যে এনে দ্রুততার সাথে কিন্তু কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনার কিন্তু অনেকগুলো জায়গা থেকে কিন্তু একটা রেজাল্ট, কিন্তু একটা জায়গায় শুধু দাঁড়িয়ে থেকে একটা রেজাল্ট দিয়ে কিন্তু আপনার এই প্রক্রিয়াতে বড় ধরনের সাপোর্ট, এনার্জি সিকিউরিটিতে বা এনার্জি সভরেনে অথবা এনার্জি কী বলে যে আপনার হলো যে কী বলে এই প্রবলেম ক্রাইসিসকে মোকাবেলা করা কিন্তু সম্ভব হবে না। এর বাইরে আরও কিছু জায়গা যেগুলো সুযোগ আছে, আমি দেন উইন্ডের কিন্তু একটা স্কোপ আছে আমাদের দেশে। ভাই আমাকে বললেন যে ম্যাপিংয়ের ব্যাপারে আমাদের কিছুটা দুর্বলতা আছে, আমি স্বীকার করি যে একেবারে অ্যাকুরেট ম্যাপিং হয়েছে তা না, বাট কোম্পানিগুলো যারা বানায়, উইন্ড টারবাইন যারা তৈরি করে, তারা কিন্তু কিছু স্টাডি করেছে, তাদের স্টাডি কিন্তু ভুল হবে না, কারণ তাদের তো এখানে উইন্ড টারবাইনের বিদ্যুৎ কি বাংলাদেশে উৎপাদিত হচ্ছে এখন হচ্ছে, যে খুরুশকুলো একটা হচ্ছে, কতটুকু সব মিলে 60 মেগাওয়াটের মতো। 60 মেগাওয়াট। কারা চালাচ্ছে সেটা? এটা চাইনিজ কোম্পানি চালাচ্ছে এবং ওটা তারাই বিনিয়োগ করেছে। ওটা রেট কেমন, মানে ওটা কি গ্রিডে আসছে? ওটা গ্রিডে আসছে। ওটার রেট অ্যারাউন্ড আমার এই মুহূর্তে এক্স্যাক্টলি ফিগারটা মনে নেই, সম্ভবত 12 টাকা সামথিং হবে, 12 টাকা সামথিং। এবং তারা হচ্ছে যে ওখানে কিছুটা ওই সময় হয়তো ম্যাপিংটা ভালো ছিল না, একটু ডিজাইনে কিছু মিস্টেক, অতটা পারফেক্টলি হচ্ছে না, বাট স্কোপ, দের ইজ স্কোপ। ওনারা আমাকে কদিন আগে একটা উইন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমার কাছে আসছিল, তারা নিজেরা ডাটা কালেকশন করেছে বিডিবি থেকে পারমিশন নিয়ে বিভিন্ন জায়গায়, তারা বলছে এখন যে স্পিডে দরকার বাড়তেছে তার চেয়ে কম স্পিডে মানে বেশি বিদ্যুৎ হচ্ছে, চায়নায় আছে, কারণ টেকনোলজি আপগ্রেডেশন হয়েছে, এখানে একটা বড় পটেনশিয়াল আছে। সেখানে যদি আমরা বিড করে স্কোপ দিতে পারি আমরা ফরেন কোম্পানিকে বিনিয়োগ করার জন্য, সেখানে শোর, নিয়ার শোর এবং অফশোর 3 জায়গা থেকে কিন্তু আমরা একটা বড় ধরনের স্কোপ পাই, বাট এগুলো প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে। আমরা যত সময় কিল করবো তত কিন্তু আমাদের নির্ভরতা কিন্তু আর আলটিমেটলি আমদানির উপর চলে যাবে। এরপরে আমরা একটা বড় জায়গা আমি আপনাকে একটু শেয়ার করতে চাই। দেখেন এই গ্লোবালি এখন আপনি হয়তো নিউজে দেখতে পারেন, পত্রিকায় দেখতে পারেন, গ্লোবালি কিন্তু বিভিন্ন জায়গাতে এখন বড় বড় এই নিয়ার শোরে আপনার সোলার ভাসমান প্ল্যান্ট হচ্ছে, কিন্তু একটা 1000 মেগাওয়াট। আমাদের দেশে কিন্তু 80 কিলোমিটার কিন্তু আমাদের সি বেড আছে, সেখানে কিন্তু লো ড্রাফট কিন্তু 7 থেকে 8 মিটারের মধ্যে কিন্তু এখানে বিশাল জায়গা কিন্তু আছে। এখানে কিন্তু স্টাডি করা যেতে পারে যে আমরা কিন্তু এখানে কি 2-1000 মেগাওয়াট কি আমরা কোথাও আনতে পারি কিনা, স্কোপগুলো কাজে লাগাতে হবে। এই জায়গাগুলোতে এখন আমাদেরকে আসলে যেতে হবে। কী কারণে যেতে হবে, আমরা এটা নিশ্চিত, শতভাগ নিশ্চিত, সবাই বলে যে জীবাশ্ম জ্বালানি কিন্তু বেশি দিন পৃথিবীতে নাই, এবং জীবাশ্ম জ্বালানি যা হচ্ছে, আজকে হুরমুজে প্রবলেম হয়েছে, বাবাল মামদাতে প্রবলেম হচ্ছে, কালকে আরেকটা যে হবে না, কে গ্যারান্টি দিবে? তা আমরা কত % আসলে আমদানি নির্ভরতা থাকবো? আমরা তো পুরোটাই এখন আমদানি, অলমোস্ট মোর দেন 65% কিন্তু আমরা আমদানি নির্ভর জ্বালানি। এরপর আমাদের প্রতি বছরে কিন্তু 150 থেকে 200 MMC কিন্তু গ্যাস উত্তোলন কমছে, অন্যদিকে 10% আমাদের ডিমান্ড বাড়তেছে। তো এই ব্যালেন্সিংটা, ম্যানেজমেন্টটা কেমন করবো আমরা? অথবা আমাদের নিজেদের জ্বালানির দিকে আসলে ঝুঁকতেই হবে। এর বিকল্প আসলে যেটাই বলুক, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে অন্য কিছুতে আসলে নবায়নযোগ্য জ্বালানিতে বড় একটা ড্রাইভ আমাদেরকে আসলে দিতে হবে, যেটা আমি মনে করি যে বিএনপি সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বাট এই মুহূর্তে আমার কাছে যেটা বাধা মনে হচ্ছে যে বটলনেকগুলো যেগুলো আছে সেগুলোকে রিমুভ না করা পর্যন্ত কিন্তু ওই স্পিডে ওনাদের সফলতাটা কিন্তু অ্যাগ্রেসিভলি করতে হবে। একটা বড় জায়গায় আছে, আমি একটা কাজ করা খুব সহজ। আপনি দেখেন, আমি একটু হিসাব দিই আপনাকে, একটা ট্রাইসাইকেলে যে টুকটুক যেটাকে বলি আমরা, এটাকে আমরা মানে গরিবের টেসলা যেটা বলি আমরা, এখানে কিন্তু টোটাল অলমোস্ট কেউ বলে 6 লাখ 60 লাখ, কেউ বলে 50 লাখ। 50 লাখ যদি আমরা ডেইলি এই রাত্রেবেলা চার্জ হয়, এভারেজ যদি 5 কিলোওয়াট করে চার্জ নেয়, তাহলে দেখা যাচ্ছে প্রায় 42,000 মেগাওয়াট আওয়ার আপনার হচ্ছে 4200 মেগাওয়াট আওয়ার হচ্ছে আপনার নিচ্ছে প্রতি রাত্রে কিন্তু চার্জ নিচ্ছে। তার মানে অলমোস্ট 5টা 100 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের সমান, মানে 500 থেকে 800 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের সমান বিদ্যুৎ কিন্তু এরা খেয়ে ফেলতেছে। তো এটা আমার দরকার নেই, তো ব্যাটারি রিক্সা এটা আমার দরকার নাই। আপনি যদি গ্রামে গঞ্জে চলে, গ্রামে প্রচুর সূর্যের সুযোগ আছে, আপনি রাস্তার পাশে যার সুযোগ আছে সোলার সিস্টেম লাগে, সোলার সিস্টেম সে গ্রহণ করুক,
বাট এটা প্রক্রিয়ার মধ্যে আনতে হবে তো, তাহলে আপনি এই বিদ্যুৎটা কিন্তু আপনি মানে ইন্ডাস্ট্রি এই যে আমাদের ব্যাটারি চালিত রিক্সা যে এত অনিয়ম চলছিল এবং চুরি করে বিদ্যুৎ নিচ্ছিল, এটি কিন্তু আমরা বিগত সময় কিন্তু সেভাবে আমরা নজরে আনিনি। এটা কেউই নজরে আনে নজরে বাট আনে। এটা কিন্তু একটা বড় ইকোনমিক্স। আপনার জন্য যদি সে ধরনের প্রত্যেক রিক্সাওয়ালা যদি ডেইলি 1000 টাকা অ্যাভারেজে বা 500 টাকাও যদি ভাড়া মারে, এখানে কিন্তু অনেক বড় একটা ইকোনমি কিন্তু রুলিং হচ্ছে। আমি ইকোনমিকে বন্ধ করতে চাচ্ছি না, এটা বরঞ্চ একটা সিস্টেমের মধ্যে আনা দরকার। যে পৌরসভাগুলো যেটা অলরেডি কথা বলতেছেন মন্ত্রী মহোদয়রা, যে পৌরসভাগুলো একটা লাইসেন্স দিবে, এটা তার চার্জিং স্টেশন মানে বাইরে চার্জ করতে হবে। এখন টেকনোলজি ভেরি আপগ্রেডেড, যে আপনি এমন মেকানিজম আছে, অর্থাৎ বিএমএস আছে, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, যে আপনি ওই সিস্টেমটা লাগিয়ে দিবেন, অন্য কোথাও চার্জ হবে না, ওটা ওই সোলার থেকে চার্জ হতে হবে, পার্টিকুলার ওই স্টেশনে যেতে হবে। তার মানে অটোমেটিক্যালি কিন্তু এখানে চার্জিংটা এনশিওর করা যায় যে আমি সোলার থেকে বিদ্যুৎটা পাচ্ছি। তাহলে এখানে একটা বড় সেভিংস কিন্তু আমরা গ্রিড চাপ কিন্তু কমায় ফেলতে পারতেছি। এই জায়গাগুলোতে নজর দিতে হবে আসলে। মানে যতগুলো সেগমেন্ট আছে, কোথাওকে হালকা করে নেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে দেখা যাচ্ছে যে অনেক জায়গা থেকে বিদ্যুৎগুলো উৎপাদন হওয়ার কারণে আমার মূল যে গ্রিড, আমার নিজস্ব জ্বালানি যেটা আছে, জ্বালানি উত্তোলন যদি আবার একটু প্রক্রিয়াতে বাড়িয়ে যায়, এবং ফাইনালি কিন্তু আমরা কিন্তু গ্রিডের চাপটা আমরা কমায় ফেলতে পারবো, আমদানি নির্ভরতা কমবে। এবং এই জায়গাটা দিয়ে আমরা যে মূলত যদি আমরা প্রতি বছর $3 বিলিয়ন সেভ করতে পারি, $3 বিলিয়ন, তাহলে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে এই টাকাটা কিন্তু আমরা আসলে প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট করে ওখানে কিন্তু আমরা এমপ্লয়মেন্টের এনশিওর করতে হবে, যেটা সরকারের কিন্তু ম্যান্ডেট রয়েছে যে তারা 1 কোটি জব ক্রিয়েট করবে। আদারওয়াইজ কিন্তু আসলে এই অর্থ মন্ত্রণালয়ের, আমি যতটুকু জানি, আমার বন্ধু বান্ধব কাজ করে, অর্থ মন্ত্রণালয়ের দুটো জায়গাতে তাদের প্রবলেম এখন। একটা হচ্ছে পরিচালন ব্যয়, মাসিক স্যালারি দিতে হয়, বিভিন্ন রকমের খরচগুলো আছে। দ্বিতীয় নম্বরে জ্বালানি কিনতে তাদের অলরেডি হিমশিম খাচ্ছে, অন্য কোনো জায়গায় নজর দেওয়ার কোনো সুযোগ নেই। তো আলটিমেটলি অর্থ মন্ত্রণালয়কে ওই জায়গায় আসতে হবে যে কী করে আমি আসলে গ্র্যাজুয়ালি আমার এনার্জি সিকিউরিটি দিকে আমি যাব, তা যাতে করে আমি আমার পয়সা সেভ করতে পারি, আমদানি নির্ভরতা কমাতে পারি, এবং এটা আমরা যেন বিনিয়োগে ব্যবহার করতে পারি। আদারওয়াইজ আলটিমেটলি আমাদের লম্বা সময় কিন্তু একটা বড় ধরনের গ্যাপ তৈরি হবে। জি, আসলে বিরতিতে যেতে হচ্ছে। আমি সাংবাদিক রিশান নজরুল আপনাকে এই সময় দিয়ে কথা থামাতে চাচ্ছি না, কারণ আমি কিছুক্ষণ দিলে আপনাকে থামিয়ে দিতে হবে। আমি অনেক বিশ্লেষণ শুনলাম জনাব মোস্তফা আল মাহমুদ আপনার কাছ থেকে। প্রিয় দর্শক, আমাদের সাথে মোস্তফা আল মাহমুদ ভাই এবং একই সাথে সাংবাদিক নিশান রসুল্লাহ, তারা দুজনেই থাকবেন। রিশান ভাই আমাদের এই বিরতির পরেই তিনি কথা বলবার চেষ্টা করবেন। আমরা ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে সর্বশেষ একটা বিরতি নিচ্ছি। বিরতির পর অল্প কিছুক্ষণের মধ্যে আবার আমাদের যে আলোচনার বিষয়, জ্বালানি নিরাপত্তা নিয়ে আমাদের আলোচনা অংশগ্রহণ করবার জন্য অতিথিকে নিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে আবার যুক্ত হচ্ছি। ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে জ্বালানির নিরাপত্তা নিয়ে কথা বলছিলেন। আমাদের সাথে অতিথি হিসাবে বাংলাদেশ সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মোস্তফা আল মাহমুদ। আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন জ্বালানি বিশ্লেষক, ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের নির্বাহী পরিচালক সাংবাদিক রিশান নজরুল্লাহ রয়েছেন আমাদের সাথে। আমি আসলে অনেক দীর্ঘ আলোচনা শুনলাম মোস্তফা আল মাহমুদ ভাইয়ের কাছ থেকে, এবং পুরোপুরিভাবে কীভাবে আমরা রিনিউয়েবল এনার্জির দিকে যাওয়া দরকার এবং কীভাবে দ্রুত তার বাস্তবায়ন করা দরকার। তা না হলে আজকে আমরা যদি পাকিস্তানের কথাই ধরি, তারা বা ভারতের কথাই ধরি, তারা যেভাবে ভিয়েতনাম, তারা যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা যদি সেই জায়গায় অ্যাড্রেস করতে না পারি, তাহলে কিন্তু আমরা আমাদের যে বিগত শাসন আমলের সেই ক্ষত নিয়েই কিন্তু আমরা বয়ে বেড়াবো, সেটি থেকে আমরা উত্তর ঘটাতে পারবো না। আমি রিশান হোসেন ভাই ওই জায়গাটাতে আসতে চাই। উনি অনেক বিষয়ে কথা বললেন যে সাস্টেনেবল করবার জন্য, জ্বালানি নিরাপত্তার জন্য রিনিউয়েবল এনার্জি কথা বলা হলো। আমি জানি না সেটা কতটুকু বাংলাদেশ সুযোগ আছে, আমাদের কতটুকু জায়গা আছে, আমাদের ক্যাপাসিটি কি, আমরা পারবো কিনা। আমি দুইটা জায়গায় এখানে আপনার সাথে কথা বলতে চাই। যেটি সমুদ্র জয়ের কথা আমরা শুনেছি, আমরা জ্বালানি খাতে সেতু স্থির কথা, আমরা রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই তিনটে অবস্থাটাকে আসলে কীভাবে দেখেন? কী সমুদ্র জয় হয়েছিল তখন? সমুদ্র সীমা জয় করেছে। এখন সমস্যা হলো, আমি তো বললাম যে ওএনজিসিকে একটা ব্লক দেওয়া হয়েছিল, আসলে তার রেজাল্ট কি? হ্যাঁ, এখন বর্তমান অন্তর্বর্তী সরকার কিন্তু কিছু কাজ করেছিল বলতে, সে আসলে এই খাতের একটা প্রতিবেদন তৈরি করেছিল, অ্যাটলিস্ট মানে অনিয়ম চুক্তির বিভিন্ন বিশ্লেষণ করে একটা প্রতিবেদন তৈরি করেছে। তারপরে যেহেতু বিএনপি সরকার একটা সংকটময় মুহূর্তে সে এখন এই দিকগুলোতে হয়তো নজর দিতে পারেনি, কিন্তু হয়তো দিবে। এখন সমুদ্র জয়ে পিএসসির কারণে দীর্ঘদিন আটকে ছিল। মানে সমুদ্র জয়ের সাথে তো পিএসসি প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট না থাকলে আসলে সমুদ্রে আমাদের দক্ষতা নেই, আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স তার সক্ষমতা নেই সমুদ্রে গ্যাস অনুসন্ধানের জন্য। তারপরে আপনাকে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টে যেতে হবে বিদেশি কোম্পানির সাথে, কারণ এদের অভিজ্ঞতা আছে। কিন্তু সেইখানেও দুইবার আওয়ামী লীগ সরকারের সময় এক দফা দরপত্র দেওয়া হয়েছে, তেমন কোনো কম প্রতিষ্ঠান আগ্রহী থাকে। তারপর তো সরকারের পতন হয়ে গেল, বিএনপি সরকার এসে দরপত্রের প্রস্তুতি নিয়েছে, হয়তো শিগগিরই এটা হবে, এবং বিএনপি সরকার আশা করছে তারা। কিন্তু এখানেও ধরেন এখন যেহেতু ওই যে ব্যবসায়িক গোষ্ঠীর এক ধরনের আগ্রহ থাকে,
কেউ বলছেন যে এটা ভাই বিনা টেন্ডারে দিয়ে দেন, অমুকে আগ্রহ দেখাচ্ছেন, তমুকে আগ্রহ দেখাচ্ছেন। এখন সেই জায়গায় বিএনপি সরকার যাবে কিনা সেটি একটি বিষয়। বাট আমার কাছে মনে হয় যে সমুদ্র সীমায় গ্যাস অনুসন্ধানের পাশাপাশি স্থলভাগে গ্যাস অনুসন্ধান করা দরকার। কারণ আপনি ধরেন গত অর্থ বছরে আমরা এলএনজি আমদানি করেছি 60,000 কোটি টাকার একদম, হ্যাঁ। তার মানে এখান থেকে যদি আমি 10,000 কোটি টাকা গ্যাস অনুসন্ধানে ব্যয় করি, সিম্পল আমি 5টা থেকে 6টা 7টা কূপ খনন করতে পারবো। যদি কোনো একটা কূপে আমার 2 TCF 3 TCF মিলে যায় গ্যাস, সেই গ্যাসের দাম হবে কিন্তু 5 লাখ কোটি টাকার উপরে। তার মানে হিসাবটা হলো এরকম, আপনাকে এই রিস্কটা নিতে হবে, আর আপনি এই রিস্কটা নিবেন কিনা। এই সরকারকে এই রিস্কটা নিতে হবে যে আমি গ্যাস অনুসন্ধান করব, এবং সেটা জনগণকে একত্র করতে হবে, জনগণকে জানাতে হবে যে ভাই আমার এই কাজটা আছে, এটা আরো 1-2 বছর চলবে, আমরা এর মধ্যে কমপক্ষে এই কটা কূপ খনন করবো এবং এটা আমরা কালকে থেকে শুরু করব। সরকার চাইলে সেটা করতে পারে। একটা কূপ খনন করতে হলে 3 মাস 6 মাস সময় সরকারের লাগবে, কিন্তু হবে। কারণ আমাদের তো বেশ 2D 3D করা আছে বেশ কয়েকটা জায়গায়। আমাদের যেমন ভোলা একটা বড় রয়েছে, সেখানে আমরা ভোলা থেকে চাঁদপুর বেল পর্যন্ত আমরা যেতে পারি অনুসন্ধান করতে করতে। বাবেক্স এটি মানে স্থলভাগে বাবেক্সেরই সক্ষমতা আছে, যদিও আমাদের রিগ কম, 2টা মাত্র রিগ। তারপর বাবেক্স পারে, যদি বাবেক্সটা আবার জয়েন্ট ভেঞ্চারে করেন, বিদেশি কোম্পানিকে সাথে সিনোপ্যাক আছে বা অন্য অনেক প্রতিষ্ঠান আছে, তাদেরকে দিয়ে করেন, জয়েন্ট ভেঞ্চারে করেন, অসুবিধা কি। এখন সমস্যা হলো, আরেকটা সমস্যা হলো আমাদের এই তেল গ্যাস বিদ্যুৎ এগুলো নিয়ে সবসময় একটা রাজনীতি হয়। আপনি যখনই বিদেশি কোম্পানি ডাকবেন না, তখন বামরা দাঁড়িয়ে যাবে যে বিদেশিদের হাতে দিয়ে দিচ্ছেন। এখন আমার তো সক্ষমতা তৈরি করতে হবে ভাই, আমার আজকে দরকার, আমার যে খাবারটা আজকে দরকার সেটি তুলতে তুলতে আমি এই বিদেশি কোম্পানিকে না দিতে আমার গ্যাস তো অর্ধেক চলে গেছে মিয়ানমারে, সমুদ্র ব্লকের গ্যাস অর্ধেক চলে গেছে ভারতে। এখন আমি কি পাবো এটা আল্লাহ জানে। মানে আমার সীমানা থেকে ধরেন একই ব্লক, আমার ব্লক মিয়ানমারের ব্লক ভারতের ব্লক তো কাছাকাছি, তো গ্যাস তো আপনার তুললে ফাঁকা জায়গাগুলো ফিল আপ হয়, এটা হলো গ্যাসের নিয়ম। তো ও তো তুলতেছে, ও তো 10 বছর 12 বছর থেকে তুলতেছে। আমি তো এখন পর্যন্ত এখানে যাইতেই পারিনি। আমার ব্লকই নির্ধারণ করলাম সেদিনকে, মানে আমার যে ব্লকগুলো আমি সমুদ্র যাওয়ার পর আমার তো ব্লক আবার নতুন করে তৈরি করতে হয়েছে, সেগুলো আমি করলাম সেদিনকে। তার মানে আমাকে এখন গ্যাস তুলতে হবে, সেটাকে যাইতে হবে, আসবে এখানে বিভিন্ন বিদেশি কোম্পানি তারা অনুসন্ধান করবে। এবং বিদেশি কোম্পানিকে তার একটা সুবিধা আছে, এখানে হলো আপনার কোনো ব্যয় নেই, ওরা করবে, পাইলে ওরা পাবে, না পেলে ওদের প্রফিট শেয়ারিং, প্রফিট শেয়ারিং করবে। যদি পায়, না পেলে তো আপনার কোনো লস নেই। যদি পায় তখন আপনি কিনবেন। এখন আপনি হয়তো বলবেন বিদেশি কোম্পানি, এখন বাংলাদেশে যে গ্যাস আসে এর 80% গ্যাস তো আইওসি থেকে কেনা। এখন আপনি বলবেন যে কিভাবে কেনা, আপনি তো শেভরন থেকে কিনেছেন, শেভরন কি দেশি কোম্পানি? শেভরন তো বিদেশি কোম্পানি, এবং শেভরন সবচেয়ে বেশি গ্যাস উৎপাদন করে বাংলাদেশে। এখন আমাদের যে দেশীয় কোম্পানি আছে যেগুলো, তার চেয়ে সবচেয়ে বেশি গ্যাস উৎপাদন করে শেভরন, কারণ তার ফিল্ডটা অনেক বড়, তারপর তার উৎপাদন সক্ষমতা বেশি, তার মানে কাজের ধরনটাই অন্যরকম। তার মানে কি আপনি আইওসি থেকে তো কিনতেছেন গ্যাস, তার মানে আপনার কাছে আইওসি আছে, কারণ আমরা লোকাল সক্ষমতা নাই। আমাদের যে এই এতগুলো গ্যাস কোম্পানি, তাদের সক্ষমতা একদমই সীমিত। সে একটা গ্যাস উৎপাদন বাড়াতে গেলে ব্লোয়িং হয়ে যায়। তার মানে আপনি মানে সক্ষমতা এত কম যে আপনি পারছেন না। তার মানে আপনাকে বিদেশি কোম্পানিকে যেতে হবে। যদি আমি বিদেশি কোম্পানির পক্ষে না, কিন্তু সক্ষমতা না বাড়ানোর পর্যন্ত তো আপনার উপায় নেই। আপনি তো এখন, কারণ আমদানি থেকে তো বের হতে হবে আপনাকে কোনো না কোনোভাবে। আমদানি থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো আপনাকে দেশীয় সক্ষমতা বাড়াতে হবে, আসলে দেশের গ্যাসের উৎপাদন বাড়াতে হবে। কয়লা আমাদের পড়ে আছে, দেখেন এটা উন্মুক্ত পদ্ধতিতে উঠবে না কিভাবে উঠবে, সেই নিয়ে আমরা 2006 সাল থেকে আমরা মারামারি করতেছি। মানে হ্যাঁ, যে ভাই এটা আসলে কি হবে, আন্ডারমাইনিং হবে না ওপেন পিট হবে, মোটামুটি এইটা মানে এটা নিয়ে পিটাপিটি করতেছি আমরা যে কিভাবে হবে। পড়ে আছে, আমি 17,000 কোটি টাকার কয়লা আমদানি করি 7টা বিদ্যুৎ কেন্দ্রের জন্য। আচ্ছা, আমার দেশের কয়লা সবচেয়ে ভালো কয়লা পড়ে আছে, মানে আমি যদি অস্ট্রেলিয়া থেকে যে কয়লা আনি, ইন্দোনেশিয়া থেকে যে কয়লা আনি, তার চেয়েও আমার দেশে কয়লার মান আরো ভালো, অকল্পনীয় ভালো। আমি সেই কয়লাটা মাটির নিচে রেখে দিয়েছি, আমি তুললাম না। তার মানে কি হলো, আমার জ্বালানি তো আমার কাছে রয়ে গেল। এই জ্বালানি দিয়ে আপনি কি করবেন? আপনার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। প্রতিদিন আমরা সংবাদের পাতায় দেখছি না যে অমুক জায়গায় 500 ইন্ডাস্ট্রি, অমুক জায়গায় 200 ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে। আপনার জ্বালানি মাটির নিচে রেখে কি করবেন? ব্যবসায়ীরা সব দেশের বাইরে চলে যাবে, আস্তে আস্তে অর্থনীতি পড়ে যাবে। এই সম্পদ রেখে তো রাষ্ট্রের লাভ কি? ঠিক না? মানে এইখানে তো মানে এইটা এখনই করা দরকার। এখন অনেক প্রজেক্ট রিগ্যাসিফিকেশন চলে আসছে কয়লায়। আপনি ওই প্রকল্প নেন না, অসুবিধা কি? অস্ট্রেলিয়া করতেছে, নানান দেশ করতেছে, আপনি ওদেরকে ডেকে আনেন না যে ভাই আমার কয়লা থেকে গ্যাসিফিকেশন করে দাও, আমি এখানে পাওয়ার প্ল্যান্ট বানাই। আচ্ছা, রূপপুর পারমাণবিক কেন্দ্রের অবস্থা, রূপপুর পারমাণবিক কেন্দ্র এটা আসলে অনেকটাই এগিয়েছে কাজ। এইটা যেহেতু ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় কিছুটা আসলে পিছিয়ে গেছিল, কারণ এই পেমেন্ট জটিলতা, নানান কিছু জটিলতা ছিল ওই সময় কিছুটা, এখন আবার এগিয়েছে। তারপরে এটা আশা করা যায় এবছরের শেষের দিকে হয়তো। এটা কি মূল গ্রিডে আনতে কোনো সমস্যা হচ্ছে না? কোনো সমস্যা নেই। এটা আসলে কিছু কাজের ঝামেলা হয়েছিল, যেমন ধরেন আপনি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আসলে চালু করলে
আরএডি বন্ধ করা যায় না চাইলেই। হ্যাঁ, যেহেতু আপনার ওই গ্রিডটাকে এখন ওই যে আমরা বললাম যে আওয়ামী লীগের যে অনিয়ম কোথায়, মানে 30,000 মেগাওয়াট করেছেন, আপনার সঞ্চালন ক্যাপাসিটি কত? মানে কেন বাংলাদেশ, মানে এখন বললে মানে খারাপ শুনে, বাংলাদেশ কখনোই লোডশেডিং মুক্ত হবে না, এটা সম্ভব না। কারণ আপনার তো বিদ্যুৎ আছে, আপনি বলছেন না 29,000 মেগাওয়াট আছে, আপনার সঞ্চালন ক্যাপাসিটি কত? 17-18,000 মেগাওয়াট খুব বেশি হলে, তাও ট্রিপ করে যাবে। আমাদের লোড খুব বাজে জিনিস, লোড আমাদের যদি আপনি লোড কার্ভ দেখেন খুব বাজে জিনিস। আপনি ধরেন দুপুর 1:30 জোহরের নামাজ না, এই সময় সমস্ত এসি গুলো চলে মসজিদ গুলোতে, দাম করে লোড কার্ভ কোথায় উঠে যায় কল্পনা আছে? মানে আপনি যেটা সামাল দিতে না পারে সাথে সাথে গ্রিড ফেল করবে। মানে আমাদের লোড কিন্তু এলোমেলো, মানে পৃথিবীর কোথাও এরকম লোড নাই। এবং কনজিউমারটা কি, মানে পুরো বিদ্যুতের 80% বিদ্যুৎই, মানে 65 থেকে 70% বিদ্যুৎ ঢাকায় ব্যবহার করে, এরপরে চট্টগ্রামে মানে 15 থেকে 20%, বাকিগুলো মিলে এরকম 15 থেকে 20। তার মানে আপনি দেখেন যে আমার কনজিউমার হচ্ছে সব ঢাকার। তার মানে আমার ব্যবস্থাপনায় তো জটিলতা আছে, আমি তো এটা ছড়াই দিতে পারি নাই। তাহলে আপনাকে লোড প্রাপ্তভাবে করতে হবে, মানে এই আমাদের এনএলডিসি সঞ্চালন লাইন কি আমাদের সেভাবে আপনি পদ্মার পারে, মানে সঞ্চালন লাইন করার কথা সিমেন্সের, জার্মান কোম্পানি, আপনি সেটাকে করিয়েছেন ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ান প্রতিষ্ঠানকে দিয়ে, অর্ধেক ইন্ডিয়া অর্ধেক, মানে এরকম জোড়াতালে দিয়ে দিয়ে করতে করতে কেবল সেই সঞ্চালন লাইন এসেছে। তারপরে সঞ্চালনের প্ল্যান কি, মানে আমাদের দেশে তো সরকারের প্ল্যানে রাজনৈতিক কিছু প্রভাব থাকে, কারণ একজন হচ্ছে আমার বাড়ির সামনে থেকে যাবে, ওই টাইনা একটু গোপালগঞ্জ হয়ে আপনি এদিক থেকে আসলেন, তো আসতে গিয়ে আপনার হয়েছে না হচ্ছে আমার তো চমৎকার লাইন আছে, আমি ইসের লাইনটা তো গোপালগঞ্জ চলে গেছে, আমার পটুয়াখালী পায়রার লাইনটা, আবার আপনি নিউক্লিয়ারের লাইনটা কেন গোপালগঞ্জ হয়ে যাইতে হবে? মানে আপনাকে তো রাষ্ট্রীয়, মানে আপনাকে রাষ্ট্রের স্বার্থ আগে দেখতে হবে, আপনি তো রাজনৈতিক স্বার্থ দেখলে হবে না সবসময়। তার মানে এইটা আমি এমনিতেই নিয়ে আসতে পারতাম। হ্যাঁ, তার এই প্ল্যানগুলো এখনই করা উচিত ছিল সরকারের, যে এটা আসলে কিভাবে যাবে। এখন সঞ্চালন লাইন হয়েছে, হ্যাঁ, ছোট ছোট বিষয়, একটা ব্যাকআপ পাওয়ার প্ল্যান্ট দরকার হয় রিনিউয়েবল, এই সে নিউক্লিয়ারের ক্ষেত্রে যখন তারা স্টার্ট আপ করলো ফুয়েল দিয়ে, তখন মনে হলো এটা আগে মনে হয় নাই যেটা ব্যাকআপ। এবং আছে তো ডিজেল প্ল্যান্ট পিডিবির আছে, বসাইতে একদিনও লাগে না বেসিক্যালি এটা। হ্যাঁ, পিডিবির অনেকগুলো প্ল্যান্ট আছে ডিজেল প্ল্যান্ট বাংলাদেশে, এটা এখন বসাইছে। তার মানে আপনি 1 মাস এখানে পিছিয়ে দিলেন সরকারকে। মানে এই মানে মাহমুদ ভাই যেগুলো বলছিলেন, আমি আসলে হতাশ মানে অন্য কারণে, মানে সরকারের মধ্যে একটা সরকার থাকে বাংলাদেশের ব্যবস্থাপনা, একটা হলো রাজনৈতিক সরকার, একটা হলো আমলা সরকার। এই দুইটার মধ্যে যদি টিউনিং না হয় আপনি কোনোভাবেই এগোতে পারবেন না। আওয়ামী লীগ টিউনিং করেছিল কি দুর্নীতি অনিয়ম দিয়ে, আওয়ামী লীগ ইচ্ছে মতো আমলাদের ছেড়ে দিয়েছে, যা খুশি তাই তারা করছে। আমি যেটা বললাম যে একজনের মুখ্য সচিব, সে 4টা কোম্পানির চেয়ারম্যান হয়ে বসে আছেন, 4-5টা বিদ্যুৎ কোম্পানির চেয়ারম্যান হয়ে বসে আছেন, সে ট্যারিফ নির্ধারণ করতেছেন, সেই করছেন, সবই সেই করছে, মানে এইভাবে টিউনিং করছে, অনিয়ম দিয়ে টিউনিং করছে। ফলে আওয়ামী লীগ কিছু ডেভেলপমেন্ট করতে পারছে, কিন্তু ওই যে বললাম অনিয়ম করে 1000 কোটি টাকা দেশে ধ্বংস হয়ে গেছে এই কাজগুলো করতে গিয়ে। আপনি যখন আমাদের তো দীর্ঘমেয়াদী চুক্তি আছে, সেই চুক্তি না রেখে আপনি কাতার থেকে এলএনজি না আনেন, আপনি তো ওপেন মার্কেট থেকে এলএনজি আনছেন, আওয়ামী লীগ সেই উদাহরণ তো আছে, কার মার্কেট থেকে নিয়ে আসছে, কার মার্কেট থেকে আনছেন আপনি 16 টাকার এলএনজি আপনি আনছেন $24, $16 এলএনজি আনছেন $24, $36, $42 মতো মনে হয় সর্বশেষ আনছে আওয়ামী লীগ। তারপরে আপনি রাষ্ট্রের টাকা অপচয় করছেন। এরকম আদানির সাথে যখন চুক্তি করেছেন, সেই চুক্তি রিভিউ করেন আপনি, সেই চুক্তিতে এমন কোনো ক্লোজ নাই যে এই চুক্তি চাইলে বাংলাদেশ রিভিউ করতে পারবে, এটা হয় না। আন্তর্জাতিক চুক্তি করবেন, আপনি রিভিউ করার সুযোগ রাখবেন না চুক্তিতে? কারণ আমার তো স্বার্থের দরকার হতে পারে, আমি এই চুক্তি বাতিল করতে পারবো কিনা, কেন এই যে ধরেন এই অন্তর্বর্তী সরকার সুপারিশ করার পরেও কেন এই চুক্তিটা বাতিল করা যায়নি, কারণ এটা এক্সিডে যাইতে হবে, এটা আসলে সম্ভব না। কারণ এই চুক্তিগুলো এমনভাবে, আওয়ামী লীগ চুক্তিগুলো এমনভাবে করে গেছে, আপনি চাইলে এই চুক্তি থেকে বের হতে পারবেন না। মানে এটা মানে বাংলাদেশ সরকার চাইলেই পারবে, মানে মরণ ফাঁদ তৈরি করে একদম তৈরি করে দিয়ে আপনাকে এটা কিনতে হবে। এখন আমদানির চেয়ে, মানে জ্বালানি আমদানির চেয়ে বিদ্যুৎ আমদানি সহজ, এটা কিন্তু একদম যে জ্বালানি আমদানির চেয়ে বিদ্যুৎ আমদানি সহজ। এখন না ঠিক আছে, কিন্তু তাইলে আপনি নেপাল থেকে আনেন হাইড্রো, 40 মেগাওয়াটের একটা আসতেছে, কিন্তু এটা তো ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো আবার খারাপ কোন দেখেন, তাপিতে যুক্ত হওয়ার কথা ছিল। তাপি মানে আপনার আমাদের 4 দেশীয় একটা লাইন আছে, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান, এটা গ্যাস পাইপ লাইন আছে। বাংলাদেশ এটাকে যুক্ত হতে চাইছে, এটা পঞ্চদশী হওয়ার কথা ছিল, ভারত এটাকে বাধা দিছে, বাংলাদেশ যুক্ত হতে পারে নাই। এটা এশিয়ান ডেভেলপমেন্ট এডিবির একটা প্রজেক্ট, এটা ওদেরই খরচ, ওদেরই, সেটা হয় নাই ভারতের বাধার কারণে। নেপাল থেকে বিদ্যুৎ আনার বিষয়টা ভারতের কারণে দীর্ঘদিন আটকে ছিল। হ্যাঁ, তারপরে 40 মেগাওয়াট আসছে, সেইখানেও ভারতকে হুইলিং চার্জ দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে, নানা চার্জ। ভারত যে আমার এখান থেকে বিদ্যুৎ নিয়ে গেল, কই আমাকে কি দিছে? আমার এখান থেকে যন্ত্রপাতি নিয়ে গেল, আমাকে কি দিছে? আমার ট্রানজিটে সে ব্যবহার করছে, আমাকে সে কি দিছে? হ্যাঁ,
আবার মানে এই বিষয়গুলো আওয়ামী লীগ সরকার করে গেছে, মানে একচেটিয়া করে গেছে। এই জায়গাটায় আমাদের সরকার মানে বিএনপি সরকার উচিত এইগুলো স্টাডি করা, মানে নিশ্চয়ই এইগুলো অবশ্যই করতে হবে। আমরা অপেক্ষা থাকলাম। আমরা যদি একটু রিনিউয়েবলের দিকে যাই, আমি সময় পেলে একটু রিনিউয়েবলটা জি, বলতে 30 চাই। সেকেন্ডে, জি। নবায়নযোগ্য জ্বালানি মাত্র 1500 মেগাওয়াট আছে আমাদের, মানে এটা হিউজ, মানে এটা কিছুই না, মানে 3.3%। তার মধ্যে 230 হলো সেই আদি আমলের হাইড্রো আমার কাপ্তাইতে যেটা আছে, তারপর হচ্ছে সোলার, সোলার ম্যাক্সিমাম হাউস হোল্ড সোলার, বেশিরভাগ হাউস হোল্ড সোলার। তার মানে গ্রিড আছে মাত্র 200 মেগাওয়াট সর্বোচ্চ। তার মানে আমাকে কমার্শিয়াল এনার্জি বাড়াইতে হবে, সেই জায়গাটা ওনাদেরকে সুযোগ দিতে হবে। আপনি ইপিজেড গুলোতে দিয়ে দেন না, ইপিজেড গুলোতে করুন 1000 মেগাওয়াট করে, 10টা ইপিজেড থাকলে 10,000 মেগাওয়াট হবে। টার্গেট নিয়ে করতে হবে সরকারকে। এখন আপনি যদি ওই যে ভ্যাট ট্যাক্সের বিষয়টা আছে, আপনি এটা ওপেন করে দেন না, ধরো কি ভ্যাট ট্যাক্স, আপনি গ্রিন ট্যাক্সের সুবিধা তো সরকার আছে, ফান্ড আছে প্রচুর, খালি পলিসি সাপোর্ট দরকার। এখন পলিসি সাপোর্ট, আমাদের পলিসি সাপোর্ট দেখে জানেন বিআরসি, এটা একটা আসলে আমি কি বলবো, এটা হলো ল্যাংরা প্রতিষ্ঠান আসলে বেসিক্যালি। এই যে না দেখে ব্যবসায়ী স্বার্থ, না দেখে পাবলিকের স্বার্থ। মানে আপনি বিআরসি তৈরি করেছেন, বিআরসি মনে করে তার কাজ হলো দাম বাড়ানো আর এটা দেখা, আসলে আর আসলে কোনো কাজ নেই। কিন্তু বিআরসি সবচেয়ে বেশি কাজ হলো পলিসি মেনটেন করা রাষ্ট্রের, অর্থাৎ ব্যবসায়ী বিনিয়োগ করতেছে তার বিনিয়োগটা কিভাবে নিরাপদ বিনিয়োগ হবে সেটা দেখা। আমি ক্রেতা হিসেবে আমি যখন যাবো আমার স্বার্থটা কি হবে, সুরক্ষা হবে। কিন্তু সে এটা সে দেখে ব্যবসা। ধরেন বিআরসির চেয়ারম্যান বলছে ভোলার গ্যাস কিভাবে আসবে, এটা কি ওর কাজ? মানে বিআরসি চেয়ারম্যান কাজ ভোলার গ্যাস কিভাবে আসবে, সেটা কি সিএনজি হয়ে আসবে না এলএনজি হয়ে আসবে, এটা তার কাজ না। তার কাজ হলো এটা যেভাবে আসুক আমি পলিসি দিয়ে প্রোটেক্ট করবো সবাইকে। উনি আছেন যে এটা আসবে, উনি মনে করছেন আমদানি করতে হবে, উনি চ্যালেঞ্জ, উনি সব চ্যালেঞ্জ দেখতেছেন। ওনার তো এটা কাজ, ওনার কাজ হচ্ছে পলিসি তৈরি করা, যুগোপযোগী পলিসি তৈরি করা, যে ভাই আমি এখন কি করতে পারবো। এবং এই কারণে যে মানে জ্বালানির এই আমদানির জায়গা থেকে সরকারকে বেরোতে হলে রিস্ক নিতেই হবে, এবং বিএনপি সরকারের বাইরে বিকল্প কোনো কিছু নাই। জি ভাই, 30 সেকেন্ডে শেষ করতে চাই। জি, আমি আসলে যে কথাটা বলতেছি, সরকারের কমিটমেন্ট আছে, ম্যান্ডেট রয়েছে। আমি মনে করি যে এমপ্লয়মেন্ট আর ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস, কারণ আগামী দিনে এমপ্লয়মেন্ট যদি করতে না পারে, সরকার যদি ম্যান্ডেট থেকে যদি পিছিয়ে যায়, বড় ধরনের ধাক্কা এখানে একটা রয়েছে। তার মূল ভিত্তি হচ্ছে হলো জ্বালানি এবং বিদ্যুৎ। এই খাতকে আসলে যদি যুগোপযোগী ঢেলে সাজানো না যায়, এবং এই অতীতের দুর্নীতি এবং অতীতের যে প্রবলেমগুলো রয়েছে সেটাকে সমাধান পর্যায়ে এসে এটাকে সবার আগে হাত দিয়ে এবং শক্তিশালী হ্যান্ডে এটাকে মোকাবেলা করার জন্য যা যা প্রয়োজন সরকারকে করতে হবে। আদারওয়াইজ আসলে আমি দেখতেছি যে সামনে আসলে গভর্নমেন্টের যে এমপ্লয়মেন্টের করার কথা, আনএমপ্লয়মেন্টের সংখ্যা বেড়ে যাবে, তখন এটা একটা ঝুঁকি দেশের জন্য বাড়বে। অন্যদিকে জ্বালানি নিরাপত্তা না থাকলে দেশের সভারেন থাকে না। আপনার জ্বালানি নিরাপত্তা এমন একটা জিনিস যে রাষ্ট্রীয়ভাবে কিন্তু আলটিমেটলি আমাদের সভারেন্টি কিন্তু আসলে থাকে না। এই জায়গাতে আমার মনে হয় যে খুব দ্রুততার সাথে যে সমস্ত প্রবলেম খাতগুলো রয়েছে, খাতভিত্তিক স্পেসিফিক এবং খুবই সময় উপযোগী সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমরা জ্বালানি নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে আসলে অনেক দুঃখ, কষ্ট, বেদনা, দুর্নীতি, লুণ্ঠন, অনেক কথা আমরা শুনতে পেয়েছি। আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বিএনপি তাদের দায়িত্বভার গ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দিক বেদিক ছুটে বেড়াচ্ছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবার চেষ্টা করছেন। আমরা আমাদের ফুসফুসের সাথে কিন্তু জ্বালানিটাকে আমরা তুলনা করতে পারি। আমার ফুসফুস শেষ হয়ে গেলেই কিন্তু আমার আসলে জীবনে বেঁচে থাকাই কষ্ট করে যাবে। সুতরাং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবার জন্য রিনিউয়েবল এনার্জি বা মিক্স যে কোনো প্রক্রিয়া হোক না কেন, সরকারকে অ্যাগ্রেসিভ শব্দটি খারাপ শোনা যায়, সরকারের দ্রুততার সিদ্ধান্তের মাধ্যমে আমরা আমাদের বিদ্যুৎ মন্ত্রী বলি, প্রতিমন্ত্রী বলি, আমাদের এই সেক্টরের সাথে সম্পৃক্ত যারা রয়েছেন, আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা বলি, দেশি বিদেশি যারা বিনিয়োগকারী রয়েছেন, যাদেরকে হোক যেভাবেই সম্পৃক্ত করে হোক, আমরা যাতে এই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশের অর্থনীতিকে, লণ্ডভণ্ড অর্থনীতিকে আবার মাথা উঁচু করে দাঁড় করাতে পারি, এবং একই সাথে যে লুণ্ঠনের রাজনীতি যে আওয়ামী সরকার করে গিয়েছে, সেই লুণ্ঠনের রাজনীতি থেকে বেরোয় মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবার জন্য বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস সব কিছু মানুষকে স্বস্তির মধ্যে দিয়ে দিবার একটা প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি। আমি অত্যন্ত সুবক্তা জনাব মোস্তফা আল মাহমুদ, সম্মানিত সভাপতি বাংলাদেশ সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি জ্বালানি বিশ্লেষক অত্যন্ত নির্মোহভাবে অনেক বিশ্লেষণ করলেন। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের সাবেক নির্বাহী পরিচালক সাংবাদিক ঈশান নসরুল্লাহ, আপনার দুজনকে ধন্যবাদ জানিয়ে আমাদের আয়োজন এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।